হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গুণগত রসায়নের লেকচার 6-এ। আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সবাই অনেক সুস্থ আছো। মানুষজন এত কম কেন? আস্তে আস্তে তারা জয়েন হয়ে যাও। আজকে তো 8-10টায় ক্লাস হওয়ার কথা ছিল, আমি বলছি। এবং আমি আশা করতেছি সবাই তোমরা আগের যে আমাদের 5টা লেকচার সবাইগুলো দেখছো। আমি একটু চেক করে দেখি সব ভালো আছো, সবাই অনেক সুস্থ আছো। হ্যাঁ, সব এত কম কেন? ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আশা করি সব ঠিকঠাক মতো কথা শোনা হচ্ছে। আজকে এক্সাম কেমন হয়েছে তোমাদের? আজকে এক্সাম কেমন হয়েছে? তোমরা কারা কারা এক্সাম দিছো বিভিন্ন কলেজে? নটরডেম কলেজে, হোলি ক্রস কলেজে, সেন্ট জোসেফে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরা অনেক ভালো আছো। কেমন? আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা তাহলে শুরু করি। আসো কেমন? আমরা কিন্তু আজকে যেটা পড়বো, আজকে আমাদের পড়ার বিষয়টা কি? দেখো, আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের ইন্টার লাইফের কেমিস্ট্রির 6তম লেকচারে চলে আসছি। সময় কিন্তু অনেক দ্রুত চলে যাবে। সো তুমি যদি এখন থেকে যদি একটু সিরিয়াস না হও, এখন থেকে যদি একটু পড়াশোনা না করো, তাহলে তুমি কিন্তু একটু হলেও পিছায় পড়বা। কেমন? সো ইন্টারে কি জানো, ইন্টারে হচ্ছে তোমার ব্যাপারটা হচ্ছে এরকম, মানে প্রেশার কখন পড়ে? যখন তুমি প্রথম থেকে না পড়ো। বাট প্রথম থেকে যদি কেউ যদি ধীরে ধীরে যদি একদম কম করেও পড়ে, ডেইলি 3-4 ঘন্টা 5 ঘন্টা করে যদি পড়ে, মোর দ্যান এনাফ ভাই। কেমন? তো এটা মোর দ্যান এনাফ। সো এখন থেকে চেষ্টা করবে একটু করে ধীরে ধীরে আমরা যা লেকচার দিচ্ছি ভিডিওটা দেখে ফেলার, ম্যাথগুলো করার। কেমন? দেখবা যে তুমি অনেক আগায় থাকবা তোমার কলেজের এক্সাম থেকে, কলেজের সবগুলো থেকে। ওকে, চলো আমরা শুরু করার চেষ্টা করি। একটা এমসিকিউ দিয়ে স্টার্ট করি আমরা। আসো, বলতেছে প্রোটন এবং আলফা কণার চার্জের অনুপাত কত? বলতেছে কি প্রোটন এবং আলফা কণার চার্জের অনুপাত কত? আচ্ছা, আমাকে একটু বলতে পারবা প্রোটনের চার্জ কত বলো তো? প্রোটনের চার্জ হচ্ছে ই পরিমাণ। আলফা কণার চার্জ কত বলতে পারবা? আলফা কণার চার্জ কত? আলফা কণার চার্জ কত বলতে পারবা? আলফা কণায় কী হয় বলো তো একটু করে? যে 2,4 হিলিয়াম 2+ থাকে। এই 2+-এর মানেটা কি? এখানে যে 2+ আছে, এর মানে হচ্ছে এখানে 2টা ইলেকট্রন অভাব আছে। এখানে কি আছে? 2টা ইলেকট্রন অভাব আছে। তাহলে দুইটা ইলেকট্রন যদি অভাব থাকে, তাহলে 2টা ইলেকট্রনের চার্জ কত হয়ে থাকে? 2টা ইলেকট্রনের চার্জের মান কত হয়ে থাকে? 2টা ইলেকট্রনের চার্জের মান, একটা ইলেকট্রনের চার্জের মান হচ্ছে ই, তাহলে 2টা ইলেকট্রনের চার্জের মান হচ্ছে 2e। 2টা ইলেকট্রনের চার্জের মান কত? 2e। তাহলে খেয়াল করে দেখো, প্রোটনের চার্জ কিন্তু হচ্ছে ই পরিমাণ, আর যেটা হচ্ছে আমাদের আলফা কণা আছে, আলফা কণার চার্জের পরিমাণ হচ্ছে 2e পরিমাণ। তাহলে এখন আমাকে বলতেছে কোয়েশ্চনে এখানে যে আমাদের প্রোটনের চার্জ এবং আলফা কণার চার্জের অনুপাত বের করো। তাহলে কে যদি আমি এখানে 2e দিয়ে ডিভাইড করি, তাহলে পাবো 1/2, আর অনুপাতটা আসবে তাহলে আমার কাছে 1:2 আসছে। তাহলে দেখো তো সবাইকে এটা বুঝতে পারছি আমরা? 1:2 যেটা আনসার, এটাকে আমরা সবাই বুঝতে পারলাম? যদি বোঝা হয়ে থাকে তাহলে আমাকে একটু ওয়াই জানে হতো, তাহলে আমরা নেক্সটে যাবো। দেখো তো এটা বোঝা গেছে কিনা? গুড গুড, চলো আমরা নেক্সটে যাই। আসো, নেক্সট এটা কী হবে? রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় পরমাণুতে কী আবিষ্কার হয়েছে বলো তো? রাদারফোর্ডের যে আলফা কণা পরীক্ষাটা আছে, সে আলফা কণা পরীক্ষা দ্বারা কী আবিষ্কার হয়েছে? সবাই সি বলতেছ। গুড। এই যে নিউক্লিয়াস যেটা আছে না, এটা আবিষ্কার হয়েছে। কে আবিষ্কার হয়েছে বলো তো? নিউক্লিয়াসটা আবিষ্কার হয়েছে। নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে। গুড। তাহলে চলো নেক্সটে যাই। আসো, নেক্সট এটা বলো, আলফা কণা দ্বারা কি প্রকাশ করা হয়? আলফা কণা দ্বারা কি প্রকাশ করা হয়? আমরা সবাই জানি হিলিয়াম নিউক্লিয়াসকে প্রকাশ করা হয়। কাকে প্রকাশ করা হয়? হিলিয়াম নিউক্লিয়াস। কেন? কারণ আলফা কণা মানে কি বলো তো একটু করে? আলফা কণা এটা মানে কিন্তু হচ্ছে তোমার এই যে 2,4 হিলিয়াম 2+। হিলিয়াম 2+ যেটা আছে তার মধ্যে তুমি যদি লক্ষ্য করে দেখো, হিলিয়াম 2+-এর মধ্যে প্রোটন থাকে কয়টা বলো তো একটু করে? প্রোটন থাকে কিন্তু তোমার কাছে এখানে 2টা, বাট ইলেকট্রন থাকে কয়টা? ইলেকট্রন থাকে কিন্তু তোমার কাছে এখানে 0 সংখ্যক। তাহলে হিলিয়াম 2+ দ্বারা শুধু প্রোটন নির্দেশ করতেছে। আর প্রোটন কোথায় থাকে? হিলিয়াম নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসের ভিতর প্রোটন থাকে। তাহলে এখানে আনসার কিন্তু হবে কোনটা বলো তো? এখানে আনসার হবে বি নাম্বারটা। বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে জিনিসটা? দেখো, সাউন্ড কেমন যেন প্রবলেম, সাউন্ড কি প্রবলেম করতেছে? আমি একটু চেক করে দেখি তো, সাউন্ড কি ইস্যু করতেছে? জিনিসটা দেখো, সাউন্ড কেমন যেন প্রবলেম, সাউন্ড কি না? সাউন্ড তো আমার এখানে ঠিক দেখা যাচ্ছে, সাউন্ড কিন্তু আমার এখানে ক্লিয়ার, সাউন্ড আমার এখানে ক্লিয়ার। একটু তাহলে তুমি চেক করে দেখিও। চলো নেক্সটে যাই। বলো এটা কি হবে? এটা কি হবে বলো? বোরের কক্ষপথে কোনটা সত্যি সেটা আমাকে বলছে। বোরের কক্ষপথে কোনটা সঠিক? বোরের কক্ষপথ বলতে কি বোঝাবে? শক্তি স্তর বলতে বোঝাবে। বোরের কক্ষপথ বলতে কি বোঝাবে? শক্তি স্তর বোঝাবে। শক্তি স্তরে কোনটা সঠিক সেটা তোমাকে জিজ্ঞেস করছে। শক্তি স্তরে কোনটা সঠিক সেটা তোমাকে জিজ্ঞেস করছে। দেখো একটা জিনিস,
শক্তি স্তরে কি ইলেকট্রন স্থির থাকে বলো তো একটু করে? শক্তি স্তরে কি ইলেকট্রন স্থির থাকে না, কারণ আমরা দেখে আসছি যদি আমাদের এটা একটা শক্তি স্তর হয়, যদি আমাদের এটা একটা যদি শক্তি স্তর হয়, তাহলে সেই শক্তি স্তরের মধ্যে যে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু রোটেশন করবে। ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে রোটেশন করবে, তাহলে সেটা স্থির থাকে না। গতিশীল ইলেকট্রন বিকিরণ নির্গত করে, এটাও কিন্তু সঠিক না। কেন সঠিক না? সবাই কিন্তু আনসার বি বলতেছ। কেন সঠিক না বলো তো একটু করে? সঠিক না কারণ হচ্ছে ইলেকট্রন মানে বিকিরণ কখন নির্গত করবে, কথাটা খেয়াল করো। এই যে বিকিরণ নির্গত করে এটা কখন? যদি সে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে জাম্প করে। কখন নির্গত করবে? যদি এটা একটা শক্তি স্তর, এটা আর একটা শক্তি স্তর, যদি কি হয় এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে ইলেকট্রন যদি কি করে বলো তো? জাম্প করে। যদি জাম্প করে ইলেকট্রন, তখন এখান থেকে বিকিরণ নির্গত হবে। বাট তোমাকে আমি একটা লাইনও কিন্তু পড়াইছিলাম, কোনো একটি ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরবে, কক্ষপথে ঘুরা অবস্থায় কোনো শক্তি বিকিরণ করে না। তোমাকে আমি পড়াইছিলাম জিনিসটা, দেখো তুমি মনে করার চেষ্টা করে দেখো। আমরা বলছিলাম কোনো একটি ইলেকট্রন যখন তার নিজস্ব কক্ষপথে রোটেশন করবে, তখন কিন্তু কোনো শক্তি সে বিকিরণ করবে না, শক্তি শোষণও করবে না, মানে কোনো শক্তি বিকিরণ করতেছে না। বা শক্তি বিকিরণ কখন করে? যখন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে জাম্প করে। এখানে তো জাম্পের ব্যাপারে কোনো কিছুই বলে নাই, তাহলে এখানে ইলেকট্রন শক্তি নির্গত করবে না। বুঝছো? বুঝছো? দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা। আশা করি সবাই জিনিসটা কেননা বুঝতে পারছি। এখানে দেখো, এখানে এটাও কিন্তু সঠিক হবে, এটা কিন্তু সঠিক হবে। কোনটা? এই যে ইলেকট্রনের শক্তি স্থির থাকে, মানে সেটা যে কক্ষপথে থাকবে সেখানে সার্টেন অ্যামাউন্টের এনার্জি থাকবে। আমরা সবাই জানি এনার্জিটা কত হয়ে থাকে, ইএন ইকুয়াল টু -13.6 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে এন স্কোয়ার, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে তোমার কাছে এখানে এন স্কোয়ার, ডিভাইডেড বাই এন স্কোয়ার। এখন তুমি যদি প্রথম শক্তি স্তরে যাও, সেখানে এনার্জিটা ফিক্স, মানে এই শক্তি স্তরে যেই পয়েন্টে তুমি যাও এখানে এনার্জিটা কিন্তু স্থির, এখানে এনার্জিটা কিন্তু ফিক্সড আছে। আরেকজন বলছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π, না এটা তো nh/2π। কৌণিক ভরবেগটা কত? h/2π এর একটা পূর্ণ গুণিতক, এখানে হচ্ছে যে কত সূত্র, n ইন্টু h/2π। তোমাকে যদি বলতো যে প্রথম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π, কথাটা ঠিক ছিল, কথাটা ঠিক ছিল, কথাটা লক্ষ্য করো। তোমাকে যদি বলতো প্রথম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π, তাহলে কথাটা ঠিক ছিল। বাট এখানে ডাইরেক্ট বলে দিছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π, এর মানে হচ্ছে তুমি যে কক্ষপথেই যাও সবসময় h/2π থাকবে না, সেটা তো n এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এটা nটা এখানে দেওয়া হয় নাই, nটা এখানে কি হয়নি বলো তো? দেয়া হয় নাই। সাউন্ড হালকা আটকে আসতেছে, আমার এখানে কিন্তু সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে। দেখো আমার এখানে কিন্তু সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, আমার এখানে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সাউন্ড কি একটা আমাকে একটু একবার জানাবা সাউন্ড কি ঠিক আছে কিনা? হ্যাঁ সাউন্ড ক্লিয়ার, একটু আমাকে জানাও তো। যারা ফেসবুকে দেখতেছো, ওয়েবে দেখতেছো, একটু আমাকে জানাও তো সাউন্ডের ব্যাপারটা। আচ্ছা এই কোয়েশ্চনটাকে সব আমরা বুঝতে পারছি, সি কেন আনসার হবে? ইলেকট্রনিক শক্তি স্থির থাকে মানে কি, ইলেকট্রন যখন কোনো একটা পার্টিকুলার শক্তি স্তরে ঘুরবে তখন সে একটা পার্টিকুলার এনার্জি নিয়ে ঘুরবে, তার এনার্জিটা ফিক্সড। এটা কেন সত্যি হবে না? যদি এখানে একটা এন দেওয়া, এন দিয়ে গুণ দেওয়া থাকতো তাহলে সত্যি হইতো। বুঝছো? বুঝছো? ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, আশা করি ক্লিয়ার। গুড। চলো আমরা নেক্সটে যাই, আসো চলো আমরা নেক্সটে যাই, নেক্সটে যাই আসো। বলো এটা কি হবে, বলো এটা কি হবে? বোর পরমাণু মডেল অনুসারে, দেখো জিজ্ঞেস করছি কি, যে তোমাকে জিজ্ঞেস করতেছে বোর পরমাণু মডেল অনুসারে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? বোর পরমাণু মডেল অনুসারে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে জিজ্ঞেস করছে। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে বলো তো? এটা আনসার কত? সবাই ডি বলতেছো, কেউ কেউ বি বলতেছো। দেখো তোমাকে তো আমি সূত্র শিখাইছি, আর এন ইকুয়াল টু কি হয়ে থাকে 0.53 ইন্টু এন স্কোয়ার। আর 0.53 হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তাই এটাকে চাইলে লিখতে পারি R1 ইন্টু এন স্কোয়ার, তাই না? তাহলে আমাকে বলছে তৃতীয় কক্ষপথ, তাহলে R3 তাহলে কত হবে? তাহলে 3 স্কোয়ার ইন্টু R1 হবে, তার মানে 9 গুণন R1 হবে। তাহলে প্রথম কক্ষপথের 9 গুণ, তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 9 গুণ হচ্ছে তোমার কাছে এখানে আনসার হবে। বুঝছো? দেখো তো এখানে আনসারটা ক্লিয়ার কিনা। ডি নাম্বার হচ্ছে তোমার কাছে এখানে আনসার। এন স্কোয়ার, তো এন স্কোয়ার সম্পর্কিত। চলো নেক্সটে যাই, এগুলো তোলার দরকার নেই কেমন। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের বিভব শক্তি যদি
এত হয়ে থাকে, তাহলে ইলেকট্রনটি উত্তেজিত কোন কক্ষপথে আছে নির্দেশ করে। আচ্ছা, ইলেকট্রনটি কোন কক্ষপথে আছে সেটা তোমাকে বের করতে বলছে। এখানে বিভব শক্তি হবে, এটা কি হবে বিভব শক্তি। ওকে, তোরা দেখে আসো। তাহলে বিভব শক্তি যদি কত হয় বলো তো, এখানে 6.-6.8। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমরা জানি সবাই EN ইকুয়াল টু -13.6 ডিভাইডেড বাই কত হয়ে থাকে, n স্কোয়ার হয়ে থাকে, ডিভাইডেড বাই n স্কোয়ার হয়ে থাকে, ডিভাইডেড বাই হয়ে থাকে n স্কোয়ার। আর এনার্জিটা দেওয়া আছে কত, -6.8 দেওয়া আছে। তাহলে এখানে কত হবে, তুমি যদি এখান থেকে n স্কোয়ারটা বের করতে চাও, তাহলে এখানে আসবে 13.6 ডিভাইডেড বাই 6.8 আসবে, ডিভাইডেড বাই কত আসবে, এটা 6.8 আসবে। আর এটাকে তুমি যদি রুট ওভার করে দাও, তাহলে দেখো n এখানে কত আসে। আমি একটু ক্যালকুলেটর নেওয়ার চেষ্টা করি, দাঁড়াও। n এখানে কত আসে দেখো, 13.6 বাই 6.8। এটাকে যদি রুট করে দিই, তাহলে √2। তাহলে এটা কিন্তু √2। তাহলে √2 কি কোনো কারেক্ট আনসার হয়েছে? এটা এখানে কোনো কারেক্ট আনসার হয় না, কারণ n এর মানটা কি কখনো ভগ্নাংশ হইতে পারে? n এর মান কখনো ভগ্নাংশ হইতে পারে না। এটা আসলে এখানে ডাটা ভুল দেওয়া আছে, এটা নো কারেক্ট আনসার, নো কারেক্ট আনসার। এরকম তোমাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে সব কিছুর। তুমি যখন পরীক্ষা দিতে যাবা, তোমার সব অপশন কিন্তু কারেক্ট হবে না, তোমার সব অপশন কারেক্ট হবে না। n ইকুয়াল টু কত আসছে এখানে, এটা আসছে কিন্তু 1.414। এরকম কোনো কক্ষপথ হইতে পারে? n এর ভ্যালু এরকম হইতে পারে কখনো? হইতে পারে না। তার মানে ডাটা মিস্টেক আছে, এখানে ডাটা মিস্টেক আছে। চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে বলো, এই ইয়াতে Be3+ আয়নের n শেলের এটা n, এটা মাইনাস কেন দিচ্ছে, n শেলের ইলেকট্রনের সম্ভাব্য বিভব শক্তি কত? দেখো, সম্ভাব্য বিভব শক্তি জিজ্ঞেস করছে। আচ্ছা, একটা জিনিস দেখি তো, আমরা তো এখানে একটা জিনিস মিস্টেক করছি, আমরা একটা জিনিস এখানে মিস্টেক করছি। কি মিস্টেক করছি বলতে পারবা? হ্যাঁ, এই যে একজন বলতে পারছো যে এখানে ভাই আপনি তো এটা -6.8 বসাইছেন, এটা তো এটা কিন্তু দেওয়া বিভব শক্তি, এটা দেওয়া বিভব শক্তি, এটা তো মোট শক্তি দেওয়া না। আপনি তো এখানে মোট শক্তি ভ্যালু বসেছেন। এটা আমি ক্যালকুলেশনে কিন্তু ভুল করছি, ক্যালকুলেশনে কিন্তু আমরা এখানে ভুল করছি। খেয়াল করে দেখো, ক্যালকুলেশনে এখানে আমরা ভুল করছি, তাই না? আমরা এখানে ক্যালকুলেশনে ভুল করছি। আচ্ছা দেখো, ক্যালকুলেশনে আমরা এখানে ভুল করছি। ওকে, ক্যালকুলেশনে কিন্তু আমরা এখানে ভুল করছি। ভুলটা ধরতে পারতেছো? আমি কিন্তু এখানে কি করছিলাম বলো তো, এই মোট শক্তির ভ্যালু বসাই দিয়েছিলাম, এটা মোট শক্তির ভ্যালু বসাই দিয়েছিলাম, এটা কিন্তু এটা হয় নাই, এটা কিন্তু বিভব শক্তি। আমি খেয়াল করি নাই জিনিসটা, এটা কিন্তু কি বলতো, এটা চমৎকার কোয়েশ্চন দিছে, এটা কিন্তু বিভব শক্তি দেওয়া আছে। আচ্ছা, বলতে পারো যে মোট শক্তির সাথে মানে তোমার বিভব শক্তির সম্পর্কটা কীরকম, মোট শক্তির সাথে বিভব শক্তির সম্পর্কটা কীরকম, সেটা কত 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 হয়েছিল বলতে পারো? মোট শক্তির সাথে বিভব শক্তির সম্পর্কটা কীরকম আমাকে কমেন্টে কি জানাতে পারবা? যে তোমার এখানে মোট শক্তির সাথে বিভব শক্তির সম্পর্কটা কীরকম, ইকুয়েশনটা কীরকম ছিল? একজন বলতেছ EN ইকুয়াল টু ছিল এইরকম, এই যে EP ডিভাইডেড বাই 2 এরকম ছিল, EP ডিভাইডেড বাই 2 এরকম ছিল, EP ডিভাইডেড বাই 2। গুড। তারপর এখন তাহলে আমরা যদি এখানে n স্কোয়ারটা বের করতে চাই, তাহলে n স্কোয়ার ইকুয়াল টু হবে 2 টাইমস -13.6 ডিভাইডেড বাই কত আসবে এখানে, ডিভাইডেড বাই আসবে এখানে EP, ডিভাইডেড বাই আসবে এখানে EP আসবে, ডিভাইডেড বাই এখানে আসবে হচ্ছে তোমার EP। তাহলে EP যদি আসে, তাহলে EPর মানটা তুমি বসাই দাও। তাহলে 2 গুণন -13.6, EPর মানটা কত, -6.8। তাহলে এবার দেখো এখান থেকে n এর মানটা কত আসে, n এর মান কত আসবে এখানে, 2 গুণন -13.6 ডিভাইডেড বাই -6.8। n এর মান এটা 4 আসছে, 4কে রুট করে দিলে 2 থাকবে। তাহলে এখানে আমাদের দ্বিতীয়টা হচ্ছে আমাদের এখানে আনসার। ক্লিয়ার? দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা। ওকে, ইলেকট্রনটি কোন কক্ষপথে আছে আনসার হবে, প্রশ্নটা এখানে হবে ইলেকট্রনটি কোন কক্ষপথে আছে। বুঝতে পারছো? আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ইলেকট্রনটি কোন কক্ষপথে আছে, এটা হবে আনসার কোয়েশ্চন। ওকে, দাঁড়াও একটা সেকেন্ড, আমি চলো নেক্সটে চলে যাই। আসো, ইলেকট্রনটি কোন কক্ষপথে আছে, চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, আমরা নেক্সটে চলে যাই। ওকে, চলো আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, তাহলে বেরিলিয়াম 3+ আয়নের n শেলের ইলেকট্রনের সম্ভাব্য বিভব শক্তিটা আমাকে বের করতে বলছে। আমাকে বলছে কি বলতো? আচ্ছা বলো তো একটু করে ভাই,
বেরিলিয়ামের জন্য আমার জেড ইকুয়াল টু কত হবে? বেরিলিয়ামের জন্য আমার জেড ইকুয়াল টু কত হবে? বেরিলিয়ামের জন্য আমার জেড ইকুয়াল টু কত হবে? 4 হবে না? আর এন শেলের জন্য এন ইকুয়াল টু কত হবে? কে এল এম এন, এন ইকুয়াল টু 4 হবে না? তাহলে আমাদের মোট শক্তির সূত্রটা কি ছিল? মোট শক্তি যদি আমি সূত্রটা লিখতে চাই ইএন, সেই সূত্রটা ছিল মাইনাস 13.6 ডিভাইডেড বাই হচ্ছে এন স্কোয়ার হইতো 13.6, 13 কত 13.6 ডিভাইডেড বাই কত হইতো? ডিভাইডেড বাই এখানে এন স্কোয়ার হইতো, এন স্কোয়ার হইতো। আচ্ছা জেড এর সম্পর্কটা কিরকম ছিল এখানে বলো তো? এখানে ছিল মাইনাস ই টু দি পাওয়ার 4 ছিল, তাহলে এখানে কিন্তু একটা জেড স্কোয়ার দিয়ে গুণ হইতো। দেখো এই জিনিসটা তোমাদের মনে আছে কিনা? এটা হইতো না? এটা হইতো। তাহলে খেয়াল করে দেখো, আবার আমার কাছে কিন্তু কোশ্চনে কি দেওয়া, আমাকে কিন্তু বিভব শক্তি বের করতে বলছে, আমাকে কিন্তু মোট শক্তি বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে বিভব শক্তি। আর বিভব শক্তি মানে তো তুমি একটু আগে বলে আসছো, বিভব শক্তি মানে কত? ইএন মানে হচ্ছে ইপি ডিভাইডেড বাই হচ্ছে 2। বিভব শক্তি মানে কত? ইপি ডিভাইডেড বাই 2। আমাকে ইপিটা বের করতে বলছে, আমাকে কিন্তু বের করতে বলছে কি? ইপিটা বের করতে বলছে আমাকে, ইপি ডিভাইডেড বাই এখানে কত? 2। আর যদি ভ্যালু বসাই দিই এখানে দেখো, তাহলে এটা কত আসবে? এখানে আসবে তোমার মাইনাস 13.6, এন মানে কিন্তু 4, 4 এর স্কোয়ার, জেড মানেও 4, 4 এর স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমাদের ইপিটা করে চলে আসতেছে, এটা 4 স্কোয়ার 4 স্কোয়ারতে কাটা, তাহলে 13.6 ইন্টু 2, তাহলে 13 মাইনাস 13.6 ইন্টু 2, তাহলে আসবে কত? মাইনাস 27.2, মাইনাস 27.2 ইলেকট্রন ভোল্ট। কেউ যদি কোনো জায়গায় না বুঝো অবশ্যই আমাকে জানাবা, কেউ যদি কোনো জায়গায় না বুঝো অবশ্যই আমাকে জানাবা। আর যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু ওয়াই ওয়াই লিখিও। সবাই ডি বলতেছো আমি বুঝতেছি, কিন্তু তারপরেও যদি একজনও যদি না বুঝো আমাকে জানাবা। সবাই ডি লিখতেছো আমি জানি, সবাই ডি লিখতেছো, গুড গুড, এই তো সবাই পারতেছো। দেখো তো একটু করে আমাকে বলো তো, জিনিসগুলো কি অনেক কঠিন? জিনিসগুলো অনেক কঠিন না? জাস্ট তোমাকে ধরতে হবে কোয়েশ্চন, কোয়েশ্চন বুঝতে হবে তোমাকে। ঠিক আছে, চলো নেক্সটে যাই আসো। এটা কি বলছে? হাইড্রোজেনের পরমাণুর তৃতীয় বোর কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের গতিশক্তি এবং বিভব শক্তি কত সেটা তোমাকে এখানে বের করতে বলা হয়েছে। তাহলে খেয়াল করে দেখো একটু করে, যে আমাদের কাছে এখানে কি ছিল? যে ই কে মানে ইএন, এটাকে আমরা লিখতে পারতাম ওই যে ইপি ডিভাইডেড বাই হচ্ছে 2, আবার মাইনাস ই কে হইতো। এরকম এরকম ছিল কিনা বলো তো একটু করে? মাইনাস ই কে হইতো, এরকম সূত্রটা আমাদের কাছে ছিল। ঠিক আছে, আচ্ছা আগেরটা আরেকবার বলবো। এইখানে কি করছি বলো? বেরিলিয়াম 3+ নিয়েছি, তাহলে বেরিলিয়ামের জন্য জেড ইকুয়াল টু 4 হবে, এন শেলের জন্য এন ইকুয়াল টু 4 হয়। বলছে বিভব শক্তি কত? আমি সূত্র লিখছি মোট শক্তির, বাট আমাকে মোট শক্তি চাই না, আমাকে বিভব শক্তি বের করতে বলছে। তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করে জাস্ট বিভব শক্তিটা বের করে ফেলছি। তারপর এই কোয়েশ্চন আসো আমরা যাই। আমাকে বলতেছে তৃতীয় বোর কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের, হাইড্রোজেনের, আমাকে কিন্তু হাইড্রোজেন বলে দিছে, আমাকে কিন্তু হাইড্রোজেন বলে দিছে। তাহলে এন ইকুয়াল টু এখানে 1, তৃতীয় বোর কক্ষপথ বলছে, তাহলে এখানে আমার এখানে কিন্তু দেখো, আচ্ছা সরি, হাইড্রোজেন বলেছে, তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে 1 আর এন ইকুয়াল টু কত? এখানে 3। তাহলে এখানে আমাকে বলছে গতিশক্তি এবং বিভব শক্তি কত সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হবে মাইনাস 13.6 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই তোমার কাছে হবে এখানে এন স্কোয়ার, ডিভাইডেড বাই তোমার কাছে এখানে হবে এন স্কোয়ার, ডিভাইড বাই তোমার কাছে এখানে হবে এন স্কোয়ার। আর এখানে জেড স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে না, কারণ হাইড্রোজেন তো, হাইড্রোজেনের জন্য তো 1 হয়ে থাকে, হাইড্রোজেনের জন্য 1 হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, এখন এখানে আমরা যদি ক্যালকুলেশন করার চেষ্টা করে দেখি, সেটা হচ্ছে কি, আমি তোমাকে বুঝাই আসো ক্যালকুলেশনটা। তাহলে এখানে কত হবে দেখো, তৃতীয় বোর কক্ষপথ বলে দিছে, তাহলে ইপি ইকুয়াল টু কত হবে আগে চলো দেখাই আসো। ইপি ইকুয়াল টু হবে মাইনাস 13.6কে তুমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করো, আর যেহেতু এখানে এন এর মান 3, তাই এখানে 3 দিয়ে স্কোয়ার করে দাও। তাহলে দেখো এটা কত আসে তোমার কাছে? এটা আমার কাছে এই জিনিস আসবে তোমার, সবাই বি বলতেছো আনসার, আমি চেক করে দেখি বি কিনা। 13.6 গুণন 2 ডিভাইডেড বাই হচ্ছে 9, তাহলে আসছে কত? মাইনাস 3.02। হ্যাঁ গুড, মাইনাস 3.02 বি হবে আনসার। তাহলে ইকেটা কত হবে? তাহলে এখানে ইকে হবে তোমার কাছে এখানে জাস্ট এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এখানে হবে 13.6 এন স্কোয়ার, তো তাহলে 3 স্কোয়ার দিয়ে ভাগ হবে, তাহলে 13.6কে জাস্ট 9 দিয়ে ভাগ করে দিবা, তাহলে পাবো 1.51, 1.51। এই যে চমৎকারভাবে আনসার মিলে গেছে। তাহলে আমরা এখানে বিভব শক্তিও পেয়ে গেলাম, আমরা এখানে গতিশক্তিটাও পেয়ে গেলাম। তাহলে আমার কাছে কারেক্ট আনসার হচ্ছে দেখো এটা, এটা হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটে যাই। বলো এটা কি হবে? হিলিয়াম প্লাসের তৃতীয় এবং চতুর্থ বোর কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব কোনটা সেটা তোমাকে বের করতে বলছে। আগে ফার্স্ট আমাকে একটু করে বলো, হিলিয়াম প্লাস যদি হয় তাহলে তার জন্য জেড কত হবে? তার জন্য জেড কত হবে? হিলিয়াম প্লাস যদি হয় তাহলে জেড কত হবে? 2। তাহলে হিলিয়াম প্লাসের জন্য আমার কাছে এখানে জেড ইকুয়াল টু হবে 2।
তারপর বলছে চতুর্থ এবং তৃতীয় বোর কক্ষপথের মধ্যে দূরত্বটা কত হিসাব করতে বলছে। আচ্ছা সূত্রটা কি হয়ে থাকে বলো তো একটু করে। সূত্র হয়ে থাকে আর এন ইকুয়াল টু 0.53 এই তারপর কি হয়ে থাকে এন স্কোয়ার হয়ে থাকে। আর এখানে সূত্র কি ছিল বলো তো, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার ছিল নিচে, তাহলে এখানে জেডটা কোথায় আসবে, জেডটা আসবে নিচে এখানে। কারণ মেইন সূত্র কি ছিল বলো, আর এন এর মেইন সূত্রটা কি ছিল বলো, আর এন এর মেইন সূত্র ছিল ভাই, তোমার কাছে আজকে হয়তো একটু এগুলো হয়তো একটু কঠিন লাগবে, বাট সূত্রগুলো তোমার যখন একবার প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখবে এগুলো একদম সোজা। এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার নিচে, তাই এখানে জেডটাও কিন্তু নিচেই হবে, জেডটা এখানে নিচে হয়েছে, বুঝতে পারছো, বুঝতে পারছো। আর ওই ক্ষেত্রে কি ছিল, ওই যে মোট শক্তির বেলায় সূত্র কি ছিল বলো তো, মোট শক্তির যদি পূর্ণ সূত্র লিখতে যাও তাহলে ছিল মাইনাস এম ই টু দি পাওয়ার 4 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। আর আমরা জানি ই স্কোয়ারের সাথে জেড এর সম্পর্ক ই টু দি পাওয়ার 4 আছে, তাই এখানে জেড স্কোয়ার বসছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা চলো বের করার চেষ্টা করি তৃতীয় এবং চতুর্থ বোর কক্ষপথের মধ্যে দূরত্ব কিভাবে বের করব। তাহলে আমাকে ডেল্টা আর বের করতে বলছে, ডেল্টা আর মানে R4 মাইনাস R3। তাহলে একটা জিনিস দেখো, এখানের মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করে R4টা বের করি 0.53 ইন্টু 4 স্কোয়ার ইন্টু এখানে আসবে 1/2 মাইনাস, তারপর আসবে 0.53 ইন্টু 3 স্কোয়ার ইন্টু আসবে এখানে 1/2। তাহলে আমাকে একটু বলো তো এখানে আনসারটা কত আসে ভাই, এখানে আনসারটা কত আসে দেখো, আমরা এখানে যদি কাজ করি 0.53 ইন্টু 0.5 যদি বাইরে নিয়ে আসি তাহলে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে আসবে 1.855। কত আসছে 1.855 আসছে আমার কাছে কত এখানে 1.855, 1.855। এটা কিসে আসছে, অ্যাংস্ট্রমে আসছে, কারণ এগুলো অ্যাংস্ট্রমে ছিল। তাহলে এটাকে তুমি যদি মিটারে নিয়ে যাও তাহলে কত আসবে, এটা 1.855 গুণন 10 মিটার। ক্লিয়ার, দেখো তো এটা বুঝতে পারছি কিনা আমরা। তাহলে এখানে আমাদের কাছে এইটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার, এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। ওকে গুড গুড, এই তো সবাই পারতেছো, এটা দেখে আসলে খুশি লাগতেছে যে আমি করানোর আগেই তোমরা আনসার বলে দিচ্ছ, এটা দেখে খুশি লাগতেছে। কেন, কারণ একটা জিনিস তুমি জানো, এই জিনিসগুলো তোমাকে কলেজে পড়ে তো অনেক দেরি আছে, এবং দেখবে এগুলো তোমার কাছে তখন একদম পান্তাভাত লাগবে। এখন থেকে যেহেতু তুমি শিখে যাচ্ছ তখন দেখবে একদম পান্তাভাত লাগতেছে তোমার, এগুলো এগুলো কঠিন কিছুই না, জাস্ট কনসেপ্টটা বোঝা। এই যে জেডের ব্যাপারগুলো না সেকেন্ড ইয়ারে উঠেও মানুষ অনেক সময় বোঝে না বা মুখস্থ রাখতে যায়, মুখস্থ রাখার কিছু নাই। আমি তোমাকে বলছি যে ই স্কোয়ারের সাথে সর্বদা জেডের সম্পর্ক, সর্বদা ই স্কোয়ারের সাথে সবসময় কার সম্পর্ক, জেডের সম্পর্ক। তাই এই সূত্র মনে রাখলে জেডের সূত্রটা পারা একদম ইজি। চলো নেক্সটে যাই আসে, তাহলে চলো বলো এটা কি হবে, লিথিয়াম 2+ এর তৃতীয় এবং পঞ্চম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগের অনুপাত কত। খেয়াল করে দেখো লিথিয়াম 2+ তার জন্য জেড ইকুয়াল টু 3 হবে। আমাকে বলছে তৃতীয় এবং পঞ্চম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগের অনুপাত বের করতে বসে। আচ্ছা বিএন এর সূত্র কি হয়ে থাকে, বিএন শর্টকাট সূত্রটা 21.78 ইন্টু 10⁵ গুণন 1/n হয়ে থাকে না। একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে অনুপাত বের করতে বলছে তৃতীয় এবং পঞ্চম কক্ষপথে, এখানে বের করতে বলছে অনুপাত। আমি চালাকি করি আসো, একটা চালাকি করি আসো, পঞ্চম কক্ষপথে অনুপাত বের করতে বলছে। আচ্ছা একটা জিনিস দেখো তো, এই জায়গায় কি জেড দেওয়ার দরকার আছে, এই জায়গায় কি জেড দেওয়ার দরকার আছে না, কেন, অনুপাতের সময় কি হবে, উপরে নিচে জেডগুলো কাটাকাটি যাবে না, অনুপাতের সময় কি হবে, উপরে নিচে জেডগুলো কাটাকাটি যাবে না। তুমি যদি চিন্তা করো এখানে যদি তুমি জেড দাও, V3 এর এখানেও জেড এর ভ্যালু 3, B5 এর জন্য জেড এর ভ্যালু 3, তাহলে উপরে নিচে যদি জেড এর ভ্যালু কাটাকাটি যাবে, তাহলে জেড নিয়ে এখানে টেনশন নেওয়ারই দরকার নেই। আবার এই অংশটা নিয়ে টেনশন নেওয়ার দরকার আছে কোনো, এই অংশটা নিয়ে না, এই অংশটা তো কাটাকাটি যাবে। তাহলে চেঞ্জ হচ্ছেটা কি, এই এন চেঞ্জ হচ্ছে, এন এর সাথে সাথে ভিএনটাও চেঞ্জ হচ্ছে। তাহলে ভিএন আর এন এর মধ্যে শুধু সম্পর্ক লিখবো, তাহলে ভিএন আর এন এর মধ্যে শুধু সম্পর্ক লিখবো, এবং এটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো তাহলে V3 এর জন্য এখানে 3 লিখবো, B5 এর জন্য উপরে লিখবো 5। তাহলে এখানে অনুপাতটা কত আসবে, 5:3 আসবে। অনুপাতটা কত আসবে এখানে, 5:3 আসবে। অনুপাত দেখো কত আসছে, 5:3 আসছে। তাহলে আনসার হচ্ছে বি। ওই পোলা কে বলছে 3:5, এখানে তৃতীয় এবং পঞ্চম, তাহলে যে আগে বলবে তাকে উপরে বসাইতে হবে, যে আগে বলবে তাকে উপরে বসাইতে হবে, বুঝতে পারছো। এ কেমনে আনসার হবে ভাই, এ আনসার হবে না তো, এ আনসার হবে না।
আনসার হবে বি। গুড, চলো নেক্সটে যাই। নেক্সটে আচ্ছা আমাদের এখানে এগুলো শেষ, চলো আমরা এই অঙ্কটা দেখে আসো। এই অঙ্কটা একবার পড়ে দেখো তো কী বলছো তোমাকে, এই অঙ্কটা একবার পড়ে দেখো তোমার কী বলতেছে এখানে, কী বলছো। ওকে চলো আমরা পড়ার চেষ্টা করি অঙ্কটা। আসো, একটা ইংলিশে প্রবলেম, আর কোনো কিছু নাই। আচ্ছা বুঝো নাই, কোনটা বুঝো নাই? এই যে দেখো, এই ভি এন ইকুয়াল টু এটা ইন্টু 1/n, তো যখন তাহলে ভি এর সাথে এন এর সম্পর্ক ব্যস্ত অনুপাতিক। তো তুমি যখন এখানে v3 বের করবা তখন এন এর মান তো তুমি 3 বসাবা, কারণ তৃতীয় কক্ষপথ। তুমি যখন এখানে b5 বের করবা, b5 মানে কি পঞ্চম কক্ষপথে ব্যাক, তাহলে এন এর মান তখন তুমি 5 বসাবা। দেখো ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, বুঝো নাই? আচ্ছা আমি তোমাকে হাতে কলমে করে দেখাই। আচ্ছা আমাকে বলো v3 কি হবে, v3 ইকুয়াল টু কি হবে? 21.78 ইন্টু 10⁵ ইন্টু 1/3, এটা কি বুঝতে পারছো? আবার b5 ইকুয়াল টু কত হবে বলো? 21.78 ইন্টু 10⁵ ইন্টু 1/5, এটা কি বুঝতে পারছো বলো তো? এটা যদি বুঝে থাকো, হ্যাঁ এমসিকিউ তুমি 0.5 ডাইরেক্ট লিখতে পারবা। তাইলে v3 মাইনাস বাই যদি v5 করো, তাহলে এটাতে এটাতে কাটাকাটি যাবে, তাহলে কি আসবে এখানে 3টা চলে যাবে, এখানে 5 চলে আসবে উপরে। এবার বুঝছো? হ্যাঁ ওকে গুড। বলো এখানে দেখো আমাকে বলতেছে কি যে শো দ্যাট, মানে দেখাও যে বামার সিরিজ যেটা আছে সেটা কোথায় কোথায় ঘটে, এত অ্যাংস্ট্রম থেকে এত অ্যাংস্ট্রমের মধ্যে ঘটে। আর রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া আছে, এটা রিডবার্গ ধ্রুবকের মান, রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া আছে, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। আচ্ছা এটার মানে কি জানো? এর মানে হচ্ছে তোমাকে বলতেছে দেখাও যে বামার সিরিজ এত তরঙ্গ দৈর্ঘ্য থেকে এত তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ঘটে। তাহলে বামার সিরিজে আমাকে দেখাইতে হবে এটা হচ্ছে ল্যামডা মিনিমাম আর এটা হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম। বুঝতে পারছো? আমাকে এটা দেখাইতে হবে, এই জিনিসটা আমাকে দেখাইতে হবে। আচ্ছা ভাই এটার ইংলিশ কি অনেক বেশি কঠিন? আমি ইংলিশ খালি একটা প্রবলেম রাখছি, আজকে খালি ইংলিশ একটা প্রবলেম রাখছি। এটা কি ইংলিশ অনেক বেশি কঠিন? অনেক বেশি কঠিন তো আমি বাংলা লিখে দিতাম। শো দ্যাট, এইটার অর্থ কারা কারা বোঝো নাই বলো তো একটু করে? ইংলিশটার অর্থ, এই ইংলিশটার অর্থ কারা কারা বোঝো নাই? এই ইংলিশটার অর্থ কারা কারা বোঝো নাই? এই ইংলিশটার অর্থ কারা কারা বোঝো নাই? এটা থেকে সহজ ইংলিশ আর হইতেই পারে না। শো দ্যাট, দেখাও যে দ্য বালমার সিরিজ মানে বামার সিরিজটা অকার্স বিটুইন, কোথায় ঘটে? অকার্স মানে হচ্ছে ঘটা, এত থেকে এত তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ঘটে, এটা আমাকে দেখাইতে হবে। তার মানে আমাকে দেখাইতে হবে বামার সিরিজের জন্য ল্যামডা মিনিমামের মান হচ্ছে এত, আর বামার সিরিজের জন্য ল্যামডা ম্যাক্সের মান হচ্ছে এত। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে ল্যামডা মিনিমাম তার ভ্যালু হচ্ছে এত, আর ল্যামডা ম্যাক্সিমাম বামার সিরিজের তার ভ্যালু হচ্ছে এত। বলো বুঝছো কিনা? ইজি তো ভাই, আর ইংলিশে কোনো প্রবলেম নাই, একটা ইংলিশের প্রবলেম, এরপরে আর ম্যাথ নাই, আর কি অন্য কিছু আছে ইংলিশে আমি দেখাবো। চলো নেক্সটে যাই, আসো অন্য কিছু আছে আমি দেখাবো আস্তে আস্তে, কেমন? আচ্ছা আমাকে একটু করে বলো তো সবাই যে বামার সিরিজের জন্য এন লো এর মান কত? বামার সিরিজের জন্য এন লো তার মান কত? 2 না? সবাই বলবো 2। আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে বামার সিরিজটা এর থেকে এর মধ্যে ঘটে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে ল্যামডা মিনিমামের মান হচ্ছে এত, ল্যামডা ম্যাক্সিমামের মান হচ্ছে এত। এবার আমাকে তুমি একটু বলতে পারবা ল্যামডা মিনিমাম কখন ঘটে? ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত বলতে পারবা? ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত, ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত সেটা কি ছিল বলো তো? তোমাদেরকে পড়াইছি ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত কি ছিল? ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত কি ছিল? ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত ছিল এন হাই ইকুয়াল টু ইনফিনিটি। মনে আছে কিনা দেখো, এন হাই ইকুয়াল টু ইনফিনিটি মনে আছে কিনা দেখো, এন হাই ইকুয়াল টু ইনফিনিটি। গুড, সবার মনে আছে। তাহলে আমরা চলো এখান থেকে তাহলে কি বের করে ফেলি? 1/ল্যামডা, এটা সূত্র তো আমরা সবাই জানি যে 1/ল্যামডা ইকুয়াল টু রিডবার্গের ধ্রুবক, সূত্রটাকে লিখে দিয়ে আসো 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার। তাহলে আমরা যদি 1/ল্যামডা মিনিমাম বের করতে চাই, তাহলে আমাকে রিডবার্গের ধ্রুবকের মান বসাতে হবে কত? 1.0968, 1.0968। কোয়েশ্চনে যেটা যদি তুমি তো বলবা আপনি আমাদেরকে পড়েছেন 678, তাহলে এখানে 68 কেন লিখছে? হ্যাঁ যদি প্রশ্ন যদি কোনো রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া না থাকে তাহলে তুমি 678 বসাবা, বাট প্রশ্ন যদি রিডবার্গের ধ্রুবকের মান দেওয়া থাকে তাহলে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা বসাবা। তাহলে এখানে 68 দেওয়া আছে, 68 বসাবো, কোনো সমস্যা নেই। ইন্টু 10⁻, কত এখানে 7 দেওয়া পার মিটারে। ওকে গুড।
আর এন লো তো তুমি জানো, এখানে 2 স্কোয়ার বসাবা, আর এন হাই কত 1/∞² ক্লিয়ার? দেখো তো, ক্লিয়ার? দেখো তো এখান থেকে। তাহলে আমাকে বলো একটু করে, এই জায়গা থেকে হিসাব করলে আমার ল্যামডা মিনিমামটা চলে আসবে না? কারণ চলে আসবে কেন বলো তো একটু করে, আমাকে একটু বলো তো। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা 0 হয়ে যাবে না? এই ভ্যালুটা 0 হয় না? বলো তো একটু করে। কোনো কিছু নিচে যদি ইনফিনিটি থাকে, কোনো কিছু নিচে যদি ইনফিনিটি থাকে, 1 কোটি ডিভাইডেড বাই যদি ইনফিনিটি থাকে, তাও 0 হবে রেজাল্ট। তাহলে ক্যালকুলেশন করলে এটাকে উল্টে ইনভার্স করে দিলে কিন্তু ল্যামডা মিনিমাম পেয়ে যাবো। তাহলে ল্যামডা মিনিমাম কত আসবে বলো তো একটু করে, ল্যামডা মিনিমাম কত আসবে আমরা যদি দেখার চেষ্টা করি। 1.0968 ইন্টু 10⁻7 ইন্টু 1/4, আর এটা যদি ইনভার্স করে দিই তাহলে থাকবে এখানে যে 3 আমি যদি ইয়া করি এখানে এখানে যদি হিসাব করি, তাহলে 3.6469 646967 গুণন 10⁻7 মিটার এককে আসছে। বাট আমি যদি এইটার অ্যাংস্ট্রম হিসাব করি তাহলে আমার কী হবে তখন বলো তো। এখানে এটা জাস্ট তোমার কত হয়ে যাবে, এটাকে নিয়ার অ্যাবাউট আমরা অ্যাংস্ট্রমে লিখলে কত লিখতে পারবো? অ্যাংস্ট্রমে যদি লিখি এটাকে, তাহলে অ্যাংস্ট্রম 1 মিটার মানে 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে অ্যাংস্ট্রমে লিখলে এখানে আসবে যে তোমার এখানে 3, মানে আচ্ছা অ্যাকুরেট যদি ভ্যালুটা লিখতে চাই অ্যাংস্ট্রমে, তাহলে আসবে 3,6,4,9.3,6,4,6.97 অ্যাংস্ট্রম। এটাকে আসলে নিয়ার অ্যাবাউট লেখা যায় 3,6,4,7 অ্যাংস্ট্রম। দেখো তো রেজাল্টটা বুঝতে পারছো কিনা সবাই? মানে আমরা এটাকে চাইলে অ্যাংস্ট্রমে লিখলে এরকম লেখা যায়, আর এই অ্যাংস্ট্রমটাকে চাইলে আমি এই 46.97কে আমি 47 লিখতে পারি, তাই না? 46.97 যেটা আছে, 46.97 আছে, সেটাকে চাইলে আমরা 47 লিখতে পারি। তাহলে দেখো আমার ল্যামডা মিনিমামের মান কিন্তু এত চলে আসছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। না বোঝার মতো কোনো কিছু ছিল না এটা। এবার আমাকে বলো ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত কি? ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত কি? ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত কি? এবার আমাকে বলো ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত কি? ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত কি বলো? ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত কি ছিল? গুড, এই তো পারতেছো সবাই, এগুলো দেখেই ভালো লাগতেছে। NH ইকুয়াল টু এন লো প্লাস 1, গুড, চমৎকার। এন হাই ইকুয়াল টু এন লো প্লাস 1, গুড ভাই, গুড। তাহলে এখান থেকে আমরা যদি 1/ল্যামডা ম্যাক্স বাইর করতে চাই, তাহলে এখানে কত আসবে? 1.0968 গুণন 10⁻7 গুণন 1/n লো স্কোয়ার বাই বামার সিরিজ, তাহলে লো তো 2 হবে, মাইনাস 1/n হাই স্কোয়ার বাই n হাই কত? যদি n লোটা যদি 2 হয়ে থাকে তাহলে 2 + 1, n হাই তোমার এক্ষেত্রে 3 হবে না? n লো তো 2, কারণ বামার সিরিজ বলেই দিছে, তাহলে 2 + 1 মানে 3 হবে না? তাহলে এখানে কত বসাবা? 3 স্কোয়ার। তাহলে দেখো এখানে ল্যামডা ম্যাক্সটা কত আসে, তাহলে ক্যালকুলেশন করে দেখো এখানে ল্যামডা ম্যাক্স যেটা আছে সেই ভ্যালুটা কত আসে। ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা দেখো কত আসে, 1.0968 ইন্টু 10⁻7 ইন্টু 1/4 মাইনাস 1/9। এটাকে ইনভার্স করে দাও, তাহলে আসবে 6.56, 6.56, তারপরে 455, 455 গুণন 10⁻7 মিটার আসছে। তাহলে এটাকে চাইলে আমরা কি করতে পারি বলো তো? এখানে ইকুয়ালটা লিখতে পারি 6.564.55 অ্যাংস্ট্রম। আর 6.564 আর 6.563 সেম। অ্যাংস্ট্রম মানে তো 10⁻10, অনেক ছোট, অত কিছু আসলে ক্যালকুলেশন করা লাগে না। আমরা জানি দশমিকের পর আসলে আমরা 2-3 ঘর নিলেই হয়, কেমন, তাই না? তাহলে এটাকে নিয়ার অ্যাবাউট আমরা কি লিখতে পারি? 6.563 অ্যাংস্ট্রম আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখে ফেললাম আমাদের যে বামার সিরিজ, তাহলে সেটা কিন্তু তার ল্যামডা ম্যাক্স হচ্ছে এত, ল্যামডা মিনিমাম হচ্ছে এত, আর ল্যামডা ম্যাক্স হচ্ছে এত। তাহলে বামার সিরিজটা এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে ঘটে। NH+2 এর মান 3 কীভাবে? NH+2 মানে NH ইকুয়াল টু এন লো প্লাস 1, এন লো এর মান হচ্ছে 2, তাহলে 2 + 1 মানে তো 3 হবে। বুঝো না অঙ্কটা? দেখো আমি তো তোমাকে বামার সিরিজ দিয়ে করাইছি, তোমার প্রশ্নটা কিন্তু পেস্টেন দিয়েও থাকতে পারতো, তোমার কোশ্চনটা কিন্তু ব্রাকেট দিয়েও থাকতে পারতো, তাই না? তুমি যখন একটা করাতে সবগুলো পারবা। এটা কি সবাই বুঝতে পারছো?
যদি বুঝে থাকো, যারা ফেসবুকে দেখতেছো কাইন্ডলি তারাও আমাকে একটু জানাও যে ভাই বুঝতে পারছি জিনিসটা। ওয়েবে তারা তো জানাবে অবশ্যই। চলো নেক্সটে যাই। নেক্সটে বলো কোনটার সাথে কোনটা মিলবে। এখানে কি করতে হবে, ম্যাচ দ্য কলাম। ম্যাচ দ্য কলাম, 1 নম্বর কলামের সাথে 2 নম্বর কলামের কোন কম্পোনেন্টের সাথে কোন কম্পোনেন্ট মিলবে সেটা তোমাকে দেখাইতে বলছে। 1 নম্বরের সাথে 2 নম্বর কলামের কোন কম্পোনেন্টের সাথে কোন কম্পোনেন্ট মিলবে তোমাকে দেখাইতে বলছে। বলো কোনটার সাথে কোনটা হবে। চলো করি আসো। এগুলো একদম ইজি, ইংলিশ দেখে ঘাবড়ানোর কোনো দরকার নাই। বেসিক্যালি আমি তোমাকে একটু বুঝাই দিই। এই যে গতিশক্তি আছে না, কাইনেটিক এনার্জি, এটাকে আমরা ইংলিশে কি বলি? গতিশক্তিকে ইংলিশে আমরা বলে থাকি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, গতিশক্তি ইংলিশে আমরা কাইনেটিক এনার্জি বলি। আর এটাকে সংক্ষেপ আসলে কে.ই দিয়েও লেখা হয়। আর আরেকটা যেটা আছে এই যে আমাদের কাছে যে ইপি, যেটাকে আমরা বিভব শক্তি বলি, বা এটার ইংলিশ টার্ম হচ্ছে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি, এটাকে আসলে আমরা ইংলিশে P.E দিয়েও লিখে থাকি। পটেনশিয়াল এনার্জিকে আমরা সংক্ষেপে কী দিয়ে লিখি? P.E দিয়ে লিখে থাকি। সো এখানে ঘাবড়ানোর কিছু নেই। দেখো আমাকে বলতেছে কি, এই যে কাইনেটিক এনার্জি বাই পটেনশিয়াল এনার্জি, তার অনুপাত কত? কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির অনুপাত কত খেয়াল করো। কাইনেটিক এনার্জি সূত্র আমরা এখানে টোটাল শক্তি কি পড়ে আসছি বলো? ইএন। এটা মানে পড়ে আসছি ইপি ডিভাইডেড বাই 2 মাইনাস ইকে। এটা পড়ছে কিনা বলো তো? এটা শিখছো কিনা তোমরা? এটা শিখছো? এটা কি শিখছো তোমরা? তাহলে এখন তোমাকে বলছে কি বলো তো, এখানে এই এটা কে মানে কি? কাইনেটিক এনার্জি ইকে। পি মানে কি? ইপি। ইকে বাই ইপির মান বের করতে বলতেছে। তুমি যদি ইকে বাই ইপির মান বের করো, এখান থেকে দেখো তো ইকে বাই যদি কি বের করো, ইপির মানটা বের করো। ইকে বাই যদি তুমি এখানে ইপির মানটা বের করো, কত আসবে? ইকে বাই যদি ইপির মানটা বের করো, তাহলে এখানে ইপিটাকে তুমি এই পাশে নিয়ে আসো, মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে -1/2 আসবে না? বলো তো -1/2 আসবে না? বলো, পারতেছো না? আচ্ছা কোনো সমস্যা নেই, না পারলে কোনো সমস্যা নেই, আমি তোমাকে আবার দেখাই। দেখো মানে আমি বললাম আমাদের যে গতিশক্তি আছে, ইকের মানে কি বাংলা অর্থ হচ্ছে গতিশক্তি। তোমরা তো এই গতিশক্তি সম্পর্কে তো 9-10 সবাই পড়ে আসছো। গতিশক্তিকে আমরা সংক্ষেপে ইকে দিয়ে লিখি, আর এটা ইংলিশ টার্ম হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি দেখো কে আর ইকে নিয়ে এটাকে কে.ই দিয়েও প্রকাশ করা হয়। আর আমাদের কাছে যে বিভব শক্তি আছে, যেটা বাংলা নাম হচ্ছে কি বিভব শক্তি, বিভব শক্তি, তার ইংলিশ নাম হচ্ছে তোমার পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জিকে আমরা P.E দিয়েও লিখি। তোমার কাছে আজকে হয়তো মনে হতে পারে যে ভাই আপনি আমাদেরকে ইংলিশ কেন পড়াচ্ছেন? ইংলিশ শেখানোর তো কোনো দরকার নাই, আর এটা তো ইংলিশ ক্লাস না। কাহিনী হচ্ছে ভাই আমি মানে প্রমিস করতেছি, দেখো সেটা হইতেছে তোমার আজকে হয়তো একটু কঠিন লাগতেছে, একটা সপ্তাহ যাক, একটা সপ্তাহ তুমি প্র্যাকটিস করো, দেখবে এগুলোই তোমার কাছে ইজি হয়ে গেছে, এবং এগুলো তোমার লাগবে, এই জিনিসগুলো তোমার লাগবে, তাই তোমাকে আমি পড়াই দিচ্ছি এখনই। ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের ইকে বাই ইপি যেটা সেটা আসছে কিন্তু -1/2। তাহলে আমাদের সাথে এ এর সাথে কার মিললো বলো তো? এ এর সাথে কিন্তু মিলছে হচ্ছে কিউ এর। এ এর সাথে কিন্তু কার মিলছে? এখানে দেখো কিউ এটার মিলছে, তাই না? এ এর সাথে কিন্তু আমার কাছে কিউ এটার মিলছে। ওকে, এবার বলো বি এর সাথে কার মিলবে? পটেনশিয়াল এনার্জি প্লাস 2 টাইমস সিকে। এটা কত? মানে কি, তুমি যদি এখান থেকে একটু করে দেখো, আমরা এই সমীকরণ দিয়ে কি লিখতে পারি? ইপি ইকুয়াল টু 2টাকে যদি এই পাশে পাঠাই দিই -2 ইকে হয়ে যায় না? তাহলে যদি আমি এখন এখানে ইপি প্লাস 2 ইকে করি, সেটা ইকুয়াল টু 0 হয়ে যায় না? দেখো এটাই তো আমার একটা রেজাল্ট ছিল, প্রথম রেজাল্ট, আর এটা আমার দ্বিতীয় রেজাল্ট। তাহলে এই যে দেখো 0 রেজাল্টটা কোথায় আছে? এস এ আছে। তাহলে বি নাম্বার অপশনের সাথে কোন অপশনটা মিলছে বলো তো? এস অপশনটা মিলছে। বি এর সাথে দেখো এস অপশনটা মিলছে। বুঝছো? গুড, সবাই তো পারতেছো, এগুলো তো কঠিন না, সবাই তো পারতেছো, এগুলো তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, সূত্রের প্র্যাকটিস করাচ্ছি তোমাকে আমি এখনো। আমি একটু পরেই নতুন টপিক শুরু করব, একটু পরে নতুন টপিক শুরু করব। আচ্ছা বলো, পটেনশিয়াল এনার্জিকে যদি টি দিয়ে ভাগ করি, টি মানে কি? টোটাল এনার্জি। টিই মানে কি বলো তো? টিই মানে হচ্ছে টোটাল এনার্জি। টিই এটা মানে হচ্ছে তোমার টোটাল এনার্জি। টোটাল এনার্জি, ওই যে যেটাকে আমরা ইএন দিয়ে প্রকাশ করি। টোটাল এনার্জিকে আমরা কী দিয়ে প্রকাশ করি? টোটাল এনার্জিকে হচ্ছে আমরা ইএন দিয়ে প্রকাশ করি। তাহলে এখন বলছো পি বাই টোটাল এনার্জি করো, তার মানে তোমার কাছে উপরে রাখতে হবে পটেনশিয়াল এনার্জিকে, ইএন আনতে হবে নিচের দিকে। তাহলে কী হবে বলো তো? এখানে আমি যদি পটেনশিয়াল এনার্জিকে যদি এখানে রাখি, নিচে যদি আমরা এখানে টোটাল এনার্জিটা লিখি, তাহলে তখন এই দুইটাকে উপরে নিয়ে আসতে হবে না? তাহলে রেজাল্টটা কত আসবে? এখানে 2 আসবে। দেখো 2 কোন অপশনে আছে? পি অপশনে আছে। তাহলে সি এর সাথে কার মিলতেছে? সি এর সাথে
সি এর সাথে কিন্তু এখানে পি এর মিলতেছে, সি এর সাথে দেখো এখানে পি এর মিলতেছে। ভাই কোথায় বুঝতেছ না আমাকে একটু করে বলো, এই যে নাদিফা কোথায় বুঝতেছ না আমাকে বলো, আমি সব বুঝাই দিব, টেনশন নেওয়ার দরকার নেই। যে কেউ কোথায় বুঝতেছ না আমাকে স্পেসিফিক্যালি সেটা বলো, আমি তোমাকে বুঝাই দিব। তোমাকে না নিয়ে আমি আগাবো না, তোমাকে সহ নিয়ে আগাবো। এমন দরকার হলে একটু বেশি 10 মিনিট টাইম যাবে, তারপরে কোথায় বুঝতেছ না আমাকে বলো। ভাইয়া সিটা আরেকবার, আচ্ছা সিটা আরেকবার দেখাচ্ছি। দেখো এই যে দেখো সি এর মধ্যে কি আছে, পি ডট ই মানে কি পটেনশিয়াল এনার্জি, টি ডট ই মানে কি টোটাল এনার্জি। তাহলে টোটাল এনার্জি হচ্ছে ইএন, পটেনশিয়াল এনার্জি হচ্ছে ইপি। তো তুমি এই ইপি আর ইএন এর অনুপাত বের করতে বসে, দেখো ইপি আর ইএন এর অনুপাত। তো ইএনটাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে টুটা তোমার এই পাশে চলে যাবে না, তাহলে ইপি বাই ইএন ইকুয়াল টু 2 হয়ে যাবে না, ইপি বাই ইএন ইকুয়াল টু 2 হয়ে যাবে না। বোঝা গেছে কি? বোঝা গেছে আশা করি। আর দেখো কাইনেটিক এনার্জি বাই টি মানে গতিশক্তি আর টোটাল এনার্জির অনুপাত বের করতে বলছে, সেটা তো অবভিয়াসলি -1 হবে। এই দেখো এই দুটার মধ্যে যদি অনুপাত বের করো, গতিশক্তিকে যদি ইএন এর নিচে নিয়ে আসো, মানে এই ইএনটাকে যদি গতিশক্তির নিচে নিয়ে আসো, তাহলে তো -1 রেজাল্ট হবে, তাই না? দেখো এই যেখানে কি ছিল, ইএন ইকুয়াল টু, দেখো এখানে কি ছিল, এখানে ছিল ইএন ইকুয়াল টু মাইনাস ইকে। তাহলে তুমি যদি এখানে ইকে ডিভাইডেড বাই যদি ইএন করো, তাহলে এখানে -1 আসবে না? দেখো তো এইটার রেজাল্ট -1 আসবে না? -1 কোথায় আছে? আর এ আছে। তাহলে ডি এর সাথে কার মিল বলো তো এখানে? আর এর মিল। বুঝছো কিনা দেখো স্যার বিটা আবার প্লিজ। আচ্ছা বি কি? পটেনশিয়াল এনার্জি প্লাস 2ke। খেয়াল করো এখান থেকে যদি আমি দেখো এই দুইটাকে যদি ক্রস গুণফল করি, তাহলে ইপি ইকুয়াল টু -2ek আসবে না? তো এটাকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে ইপি প্লাস 2ek ইকুয়াল টু 0 চলে আসতেছে না? তো 0 কোন অপশনে আছে? এস এর সাথে আছে, তাহলে বি এর সাথে এস। এই কোয়েশ্চনটা যদি বোঝা হয়ে থাকে তাহলে আমাকে একটু ওয়াই ওয়াইটা জানো, ওয়াই ওয়াই বলিও, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চনে যাব। গুড সবাই তো, এই যে কবির গুড, কবির গুড। চলো নেক্সটে যাই। বলো এটা কি হবে বলো। বলো এটা কি হবে বলো। বলতেছে দেখো আমি তোমাকে বাংলা বাংলা করে দিয়ে আসো, বাংলা করে দিয়ে আসো। ভিজিবল রিজিয়ন মানে কি? দৃশ্যমান অঞ্চল। ভিজিবল রিজিয়ন মানে কি? দৃশ্যমান অঞ্চল। ভিজিবল রিজিয়ন মানে হচ্ছে দৃশ্যমান অঞ্চল, দৃশ্যমান অঞ্চল। তারপরে আলট্রাভায়োলেট মানে হচ্ছে অতি বেগুনি অঞ্চল, আলট্রাভায়োলেট মানে হচ্ছে অতি বেগুনি অঞ্চল। তারপর ইনফ্রারেড মানে হচ্ছে অবলোহিত অঞ্চল, অবলোহিত অঞ্চল। আর ফার ইনফ্রারেড মানে হচ্ছে যে দূরবর্তী অবলোহিত অঞ্চল, দূরবর্তী অবলোহিত অঞ্চল, অবলোহিত অঞ্চল। আগে এই 4টা বাংলা অর্থগুলো বোঝার চেষ্টা করো। দেখো তো 4টা বাংলা অর্থ আমি লিখে দিচ্ছি। ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান অঞ্চল, আলট্রাভায়োলেট মানে হচ্ছে যে অতিবেগুনি অঞ্চল, ইনফ্রারেড মানে হচ্ছে অবলোহিত অঞ্চল, আর ফার ইনফ্রারেড মানে হচ্ছে যে দূরবর্তী অবলোহিত অঞ্চল। মানে অবলোহিত অঞ্চলটাকে আবার 3 ভাগে ভাগ করা, যেগুলো আমরা আয়ার রশ্মির সময় পড়বো। মানে এটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি তোমার হচ্ছে যে নিয়ার এনআইআর, একটাকে আমরা বলি এমআইআর, একটাকে আমরা বলি এফআইআর। ওগুলো আমরা পরে পড়বো, এখন না। এটা নিয়ে এতটা এই এস নাম্বারটা নিয়ে টেনশন করিও না, আগে পি কিউ আর মিলাও। আমি তোমাকে বলি এস নাম্বার নিয়ে এখন টেনশন করার দরকার নেই, এটা তোমাকে এখনো পড়াই নাই। বাট পি কিউ আর মিলাও, বাকি যেটা থাকবে সেটা কি হবে? সেটা এস হবে। আচ্ছা বলো লাইম্যান সিরিজ, লাইম্যান, লাইম্যানে কি হয়? বা লাইম্যানে কি হয়? লাইম্যানে কিন্তু আমাদের ছিল অতি বেগুনি, লাইম্যানে ছিল আলট্রাভায়োলেট বা অতি বেগুনি, মনে পড়ে কিনা দেখো। তাহলে এর সাথে কার মিললো? এর সাথে মিলছে কিন্তু এখানে কিউ এর। এর সাথে কার মিলছে এখানে? এর সাথে মিলছে এখানে কিউ এর। বুঝছো? এর সাথে যে কিউ, সবাই বুঝতে পারছো? কে পি বলছো না? দৃশ্যমান কি ইয়াতে লাইম্যানে? না, বামারে হচ্ছে তোমার দৃশ্যমান, বামার, বামারে হচ্ছে তোমার দৃশ্যমান, বামার। এই যে বামার, বামার, বামারে হইতেছে তোমার দৃশ্যমান। তাহলে ডি এর সাথে কিন্তু কে মিলছে? পি মিলছে। তাহলে ডি এর সাথে কিন্তু এখানে পি মিলছে, পি, ডি এর সাথে এখানে পি মিলছে। তারপরে কি আছে? এই যে প্যাস চেনে কি ছিল? অবলোহিত ছিল না? প্যাস চেনে কি ছিল? ওই লাইম্যান মামার প্যাস চেন, এটা ছিল অবলোহিত। তাহলে আমাদের কাছে এখানে সি, এই প্যাস চেন এটা ছিল অবলোহিত। তাহলে আমাদের কাছে এখানে সি এর সাথে কি মিলছে? এখানে আর মিলছে। আর লাস্টে আছে বি, এটার সাথে তাহলে কাকে মিলাই দিবা? বাকি দেখা যায় এস, তাকে মিলাই দিবা, শেষ।
খুব বেশি কঠিন কি ভাই? এগুলো কি খুব বেশি কঠিন? দেখো তো আমাকে একটু বলো তো, এগুলো কি খুব বেশি কঠিন? এগুলো কি খুব বেশি কঠিন? বলো তো, এগুলো কি খুব বেশি কঠিন লাগতেছে তোমাদের কাছে? এগুলো তো ইজি জিনিস। আমি তোমাদের কনসেপ্টটাকে জাস্ট ঝালাই করতেছি। কোয়েশ্চন যেভাবেই আসুক, কোয়েশ্চন যেভাবেই আসুক, তুমি যেন পারো, জাস্ট ঝালাই করতেছে, আর কিছুই না। চলো নেক্সটে যাই। এটা বলো কী হবে দেখি। আমি তোমাকে বাংলা অর্থগুলো পড়াই দিই, বাংলা অর্থ পড়াই দিই, তারপর তুমি আনসার করার চেষ্টা করো। বাংলা অর্থ কি বলছে দেখো। ইন কেস অফ হাইড্রোজেন স্পেকট্রাম, কি বলছে? ইন কেস অফ হাইড্রোজেন স্পেকট্রাম মানে হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে। হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে ওয়েভ নাম্বার ইজ গিভেন বাই, মানে ওয়েভ নাম্বার মানে কোনটা? তরঙ্গ সংখ্যা। ওয়েভ নাম্বার বাংলা অর্থ কি? তরঙ্গ সংখ্যা, যেটাকে আমরা মিউ বার দিয়ে বলি। তরঙ্গ সংখ্যা যেটাকে আমরা মিউ বার বলতেছি, ইজ গিভেন বাই, এই সমীকরণটা দেওয়া আছে। এবং এটাই তো ছিল, কারণ এটাইগুলি কিন্তু 1/λ হইতো। এটাইগুলি কি হইতো? 1/λ হইতো। ঠিক আছে? ওয়ার n1 থেকে n2টা বড়, তার মানে n2 হচ্ছে আমার কাছে n হাই, আর n1 হচ্ছে আমার কাছে এখানে n লো। বলো তো এতটুকু বুঝছো কিনা? বলো তো এতটুকু বুঝছো কিনা? বলো তো এতটুকু বুঝছো কিনা? কোয়েশ্চনটা বুঝছো আগে? কোয়েশ্চন আমাকে একটু করে আগে এটা এনশিওর করো, যারা ফেসবুকে দেখতেছো বা যারা ওয়েবে দেখতেছো, এই প্রথম 2 লাইন তোমরা বুঝতে পারছো কিনা? প্রথম 2 লাইন তোমরা বুঝতে পারছো কিনা? গুড। এইবার আমাকে একটু করে বলো, লাইম্যানের জন্য n2 মানে কিন্তু সব n হাই। খেয়াল রাখবা, ভালো করে লক্ষ্য রাখবা, এগুলো কিন্তু সব n হাই। এগুলো সব হচ্ছে n হাই, সবগুলো হচ্ছে n হাই, এগুলো সবগুলো হচ্ছে n হাই, সবগুলো হচ্ছে n হাই। আচ্ছা আসো, বলো লাইম্যানের জন্য n হাইটা কত হইতে পারে? n হাই 2ও হইতে পারে, 3ও হইতে পারে, 6ও হইতে পারে, 5ও হইতে পারে। বাট তোমাকে এমন একটাকে চয়েস করতে হবে যেন সবগুলো অপশন মিলে। তুমি দেখা যাবে যদি তুমি 6 লাইম্যানের জন্য যদি 6কে আরকে চয়েস করে ফেলো, দেখা যাবে আরেকজনের জন্য মিলতেছে না। তাহলে হবে কীরকম আমি তোমাকে বলি। দেখো লাইম্যান আছে না, লাইম্যান এ, এটার জন্য কিন্তু আমাদের n হাইটা 2 হইলেও কিন্তু হয়, তাহলে পি এর সাথে কিন্তু এর মিলে গেছে। আচ্ছা এরপরে গেছে বামার হচ্ছে আছে বিতে, বামার জন্য কিন্তু n হাইটা 3 হইলেও কিন্তু হয়, তার মানে কিউ এর সাথে কিন্তু মিলে গেছে। এরপর আমাকে বলো ফুন্ডের জন্য কত নিতে হবে? ফুন্ড, এই যে আমাদের ফুন্ডের জন্য লাইম্যান, বামার, পেস্টেন, ব্রাকেট, ফুন্ড। তাহলে ফুন্ডের জন্য এখানে 5 ছিল, তাহলে n হাইটা 6 নেওয়া লাগবে, তাহলে এখানে আর। তাহলে এটা কিন্তু একদম ইজি ছিল। দেখো ডি এর সাথে তাহলে তোমার কাছে এখানে এস, মানে এখানে কিছুই করা লাগে নাই, যা ছিল তাই আছে। বুঝতে পারছো কোয়েশ্চনটা? এখানে যা ছিল তাই আছে, মানে এই বরাবর মিলে গেছে এখানে। এগুলো আসলে কনফিউজিং করার জন্য দেওয়া হয়। অনেক সময় আমার মানুষজন মনে করে ভাই কলাম দিচ্ছে, তারা তো কোনাকুনি মিলার কথা, সবগুলো কেন বরাবর মিলছে, এই জন্য তো অনেকে কনফিউশন হয়, এখানে কনফিউশন হয়ে যায় এই জন্য। বুঝতে পারছো? দেখো তো এটা কি পারা যাবে? এটা কি পারা যাবে? দেখো তো এটা পারা যাবে কিনা। গুড। চলো নেক্সটে চলে যাই। নেক্সট এটা একটা ঢাকা ইউনিভার্সিটির রিটার্নে আসছিল একটা কোয়েশ্চন। সো যেহেতু ঢাকা ইউনিভার্সিটির রিটার্নে আসছে, আর এগুলো 2 মার্কস করে থাকে, এগুলো খুব সংক্ষেপে আনসার করতে হয়। কোয়েশ্চন কি বলছে যে বোর মডেল অনুসারে হাইড্রোজেন মোলের বিকিরণ বর্ণালীর উৎপত্তি চিত্রের সাহায্যে দেখাও। চলো দেখাই আসো, কোনো ব্যাপার হলো এটা। নাম্বারটা দেখাই। নাম্বারে বলতেছে কি যে বোর মডেল অনুসারে হাইড্রোজেন মোলের বিকিরণ বর্ণালীটা চিত্রের সাথে দেখাইতে বলছে। কিভাবে বিকিরণ বর্ণালী তৈরি হয় বলো তো? একটা উচ্চ শক্তির স্তর থাকে, একটা n হাই থাকে, আর এখানে একটা n লো থাকে। যখনই একটা ইলেকট্রন n হাই থেকে কোথায় আসবে? n লোতে আসবে, তখন এখানে কি তৈরি হবে? বিকিরণ বর্ণালী তৈরি হবে। শেষ। এতটুকু কিন্তু তোমার আনসার। এগুলো শর্ট কোয়েশ্চন, তোমার আনসার কিন্তু এতটুকুই। এমসিকিউ নোট করার দরকার নাই। হ্যাঁ এগুলো এক্সামে আসতে পারে, এমসিকিউ নোট করার দরকার নাই। তোমার দেখো এক্সামে আসতে পারে বলতে আমি কি বোঝাচ্ছি বলি, এই যে এগুলো তোমার জীবনে এইচএসসিতে আসবে না, বাট তোমার এডমিশনে আসতে পারে। আবার এটা
তোমার হচ্ছে আবার কি হতে পারে বলো তো, এইচএসসির মধ্যে কিন্তু এমসিকিউতে থাকতে পারে। আচ্ছা, এ নাম্বারটা শেষ। বি নাম্বার বলছে কি হাইড্রোজেন বিকিরণ বর্ণালী 5টি বর্ণালী সারির নাম লেখো। তো এর থেকে তার ইজি কোয়েশ্চন হইতেই পারে না। ওই যে লাইম্যান, মামার, প্যাস্টেন, ব্রাকেট, ফুন্ড লিখে দিবা, শেষ। তারপরে তোমাকে সি নাম্বারে কি বলছে, বোর মডেলের দৃঢ় সীমাবদ্ধতা লিখো। এটা তো আমি তোমাদেরকে পড়াইছি। ওই যে তুমি এখানে কি পড়াই দিবা, তুমি এখানে তোমার হচ্ছে যে ওই যে স্টার্ক প্রভাব আর তুমি হচ্ছে যে ওই জিম্যান প্রভাবটা বর্ণনা করে দিবা, তাহলেই হবে। পারবা এটা? এটা কি পারবা? না এগুলো তোমরা বাসায় লিখিও, এগুলো তোমার বাসায় লিখিও। কোথায় বুঝতেছো না আমাকে জানিও, আমি বলে বুঝাই দিব। গুড, তাহলে আশা করি এগুলো পারবা, এগুলোতে কারো কোনো সমস্যা হবে না। তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো, নেক্সট আমাদের তাহলে নতুন টপিক স্টার্ট হচ্ছে। আমাদের নতুন টপিক স্টার্ট হচ্ছে, এটা কিন্তু নিউ টপিক। এই টপিকটার নাম কি? এই টপিকটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এটা এই টপিকটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ থাকবে, এখান থেকে এমসিকিউ থাকবে। আচ্ছা আমাকে একটু বলো তো, তোমরা কি 9-10-এ আইসোটপ এগুলো কি পড়ে আসছো? আইসোটপ, আইসোটোন এগুলো কি পড়ছিলা? হালকা হইলেও কি পড়ছিলা? হালকা হইলো না পড়লেও কোনো সমস্যা নেই, আমি জিরো থেকেই পড়াবো। না পড়লেও কোনো সমস্যা নেই, আমি জিরো থেকেই পড়াবো। আচ্ছা আলোচনা করি, আসো। তাহলে আমাদের টপিকটার নাম একটু লক্ষ্য করার চেষ্টা করে দেখো। টপিকটার নাম হচ্ছে আমাদের কি? টপিকটার নাম হচ্ছে আমাদের কাছে এখানে যে পরমাণু ও তার মূল কণিকা সমূহ। তো প্রথম কথা হচ্ছে মূল কণিকা বলতে কি বুঝাই? যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে আমরা পরমাণুর মূল কণিকা বলি। মানে আমাদের এটা যে পরমাণুটা, সেই পরমাণুটাকে তুমি যদি ভাঙো তাহলে কিন্তু অনেকগুলো তুমি এখানে সূক্ষ্ম কণা পাবা। সেগুলোকে আমরা কি বলে থাকি? পরমাণুর মূল কণিকা বলে থাকি। মানে আমরা তোমাকে যদি বুঝাই থাকি, বুঝাই জিনিসটা। ধরো এটা যদি আমাদের পরমাণু হয়, ধরো যদি এটা আমাদের পরমাণু হয়, এখন এটাকে যদি আমি আঘাত করে যদি ভাঙি, এটাকে যদি আমি আঘাত করে যদি ভাঙি, দেখা যাবে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আমরা এখানে কণিকা পাবো। ভাঙার পর আমরা এখানে কি পাবো? অসংখ্য এখানে ক্ষুদ্র ক্ষুদ্র আমরা এখানে কণিকা পাবো। এগুলোকে আমরা বলতেছি পরমাণুর মূল কণিকা। এগুলোকে আমরা কি বলতেছি? পরমাণুর মূল কণিকা। দেখা গেছে একটা পরমাণুকে ভাঙলে সর্বমোট 200-এর মতো মূল কণিকা পাওয়া যায়। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তথ্য, যে সর্বমোট কয়টা মূল কণিকা পাইতে পারো? 200টার মতো মূল কণিকা তুমি এখানে পাইতে পারো। তাহলে কি কি শিখলাম? মূল কণিকা কাকে বলে? মূল কণিকা কাকে বলবে? মূল কণিকা হচ্ছে পরমাণুকে যদি ভাঙা হয়, পরমাণুকে ভাঙা হলে যে সকল কণিকা পাওয়া যাবে তাদেরকে আমরা বলে থাকি মূল কণিকা। আর সর্বমোট আবিষ্কৃত এখন পর্যন্ত মূল কণিকার সংখ্যা কয়টা? 200টা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের কাছে পরমাণুর মধ্যে যে মূল কণিকাগুলো আছে সেগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগে ভাগ করা হয়। তাহলে পরমাণুর মধ্যে যে এইখানে যে এই কণাগুলো তুমি দেখতেছো, এই কণাগুলো দেখতেছো, এগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি। এগুলোকে আমরা কয় ভাগে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। ভাই স্লাইডের অনেক কথা বইয়ে পাই না। হ্যাঁ, কারণ বইয়ে তুমি পাবা না কেন? কারণ তুমি একটা বই পড়তেছো, আর স্লাইড বানানো হয়েছে 3টা বই মিলায়ে। কারণ হাজারি স্যারের বই, গুহ স্যারের বই, কবির স্যারের বই। আমার স্লাইডটা আমি বানাইছি 3টা বই থেকে, প্লাস এডিশনাল ইনফরমেশন তো আছেই এক্সট্রা করে। কেমন? আচ্ছা, তাহলে আমরা যেমনটা বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হচ্ছে কি, পরমাণুর কণিকাগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। এই যে 3টা ভাগ হচ্ছে এগুলা, একটা হচ্ছে কি স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে কম্পোজিট কণিকা। তিনোটা নিয়ে আলোচনা করব আমরা, তিনোটাকে নিয়েই আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে একটু করে মনে রাখো জিনিসটা, যে মূল কণিকা যেগুলো আছে সেগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে কম্পোজিট কণিকা। প্রথম কথা, স্থায়ী মূল কণিকা কারা? প্রথম কথা হচ্ছে স্থায়ী মূল কণিকা কারা? স্থায়ী মূল কণিকা হচ্ছে যে সকল কণিকা প্রত্যেকটা পরমাণুতে পাওয়া যাবে। যে সকল মূল কণিকা প্রত্যেকটা পরমাণুতে পাওয়া যাবে তাদেরকে আমরা বলে থাকি স্থায়ী মূল কণিকা। এদের চলো একটু করে হালকা করে এখানে পরিচয়টা দিই। হালকা করে কি পরিচয় দিব? দেখো এখানে 3টা কণিকার কথা বলছে। একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে কম্পোজিট, আরেকটা বলছে অস্থায়ী। ভাই স্থায়ী কারা, অস্থায়ী কারা, কম্পোজিট কারা একবার একটু করে বলে যান, পরে এগুলো ডিটেলসে পড়ায়েন। স্থায়ী হচ্ছে তারা যাদেরকে তুমি যেই পরমাণুই নাও, যেই পরমাণু নাও, হিলিয়াম নাও, লিথিয়াম নাও, বোরন নাও, যাই নাও, তাদেরকে যদি ভাঙো এই স্থায়ী মূল কণিকাগুলোকে পাবাই তুমি। স্থায়ী মূল কণিকা কারা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী মূল কণিকা কারা? এরা কোনো কোনো কণিকায় থাকে, কোনো কোনো কণিকায় 10টা থাকে, কোনো কোনো কণিকায় 20টা থাকে, এরকম থাকে। আবার কোথাও কোথাও থাকে, কোথাও কোথাও থাকে না, এরকম একটা ব্যাপার স্যাপার।
আর কম্পোজিট কণিকাকে কোথায় পাওয়া যায়? তেজস্ক্রিয় মৌলের মধ্যে কম্পোজিট কণিকা পাওয়া যায়। তেজস্ক্রিয় মৌলের মধ্যে কম্পোজিট কণিকা পাওয়া যায়। তাহলে স্থায়ী মূল কণিকা সবার মধ্যে পাবা, অস্থায়ীগুলা কারো মধ্যে পাবা না, আর কম্পোজিটগুলা তেজস্ক্রিয় মৌলের মধ্যে পাবা। তাহলে এতটুকু হালকা আইডিয়া কি তুমি পাইছো? আমি ডিটেলসে সবগুলো নিয়ে এখন ডিটেলস আলোচনা করব। তাহলে আগে আসো স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা কি? যে সকল কণা সকল পরমাণুতে পাওয়া যায় তাদেরকে আমরা স্থায়ী মূল কণিকাকে বলি। এবং এগুলো কারা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তোমাদের সবার প্রিয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। স্থায়ী মূল কণিকা কারা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন আমরা আস্তে আস্তে করে ইলেকট্রন নিয়ে আলোচনা করব, এরপর আমরা প্রোটন নিয়ে আলোচনা করব, এরপর আমরা নিউট্রনটা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? চলো আমরা দেখার চেষ্টা করি। আসো তাহলে আমরা প্রথমে আলোচনা করতেছি ইলেকট্রনটাকে নিয়ে। প্রথমে আমরা কাকে নিয়ে আলোচনা করতেছি? প্রথমে আমরা আলোচনা করব ইলেকট্রনটাকে নিয়ে। প্রথমে আমরা ডিসকাস করব ইলেকট্রনটাকে নিয়ে। দেখো এই তথ্যটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা আমাকে একটু করে বলো তো, ইলেকট্রনকে আমরা কিভাবে প্রকাশ করি? ইলেকট্রন যেটা আছে, ইলেকট্রনকে আমরা কিভাবে প্রকাশ করি? এটাকে আমরা হয় ই দিয়ে প্রকাশ করি, নাহলে ই মাইনাস দিয়ে প্রকাশ করি। ইলেকট্রনকে আমরা কিভাবে প্রকাশ করি বলো তো? হয় আমরা ই দিয়ে প্রকাশ করি, নাহলে আমরা ই মাইনাস এটা দিয়ে প্রকাশ করি, ই মাইনাস দিয়ে প্রকাশ করি। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য কোনটা? ইলেকট্রনের আবিষ্কারককে। সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে ইলেকট্রনের আবিষ্কারককে। মনে রাখবা 1897 সালে, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, স্যার জে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষার সময় ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করছে। তাহলে কিসের সময় প্রমাণ করছে? এইটাকে আমি স্টার মার্ক দিচ্ছি। ইলেকট্রন কত সালে আবিষ্কার, এটা মেডিকেলের জন্য খুব গুরুত্বপূর্ণ, এইচএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ। ইলেকট্রন কত সালে আবিষ্কার হয়েছে? 1897 সালে আবিষ্কার হয়েছে। কে আবিষ্কার করছে? স্যার জে থমসন। আর এটা কোন পরীক্ষার মাধ্যমে আবিষ্কার হয়েছে? ক্যাথোড রশ্মি পরীক্ষার সময় আবিষ্কার হয়েছে। এবং ক্যাথোড রশ্মি পরীক্ষার সময় দেখা গেছে ক্যাথোড রশ্মিগুলো থেকেই ইলেকট্রনগুলো বের হচ্ছিল। ঠিক আছে? আচ্ছা, এই ক্যাথোড রশ্মিগুলোকেই পরবর্তীতে কি বলা হয়েছে? ইলেকট্রন বলা হয়েছে। এগুলোকে পরবর্তীতে কি বলা হয়েছে? ইলেকট্রন বলা হয়েছে। এই পরীক্ষাটা নিয়ে আমাদের এইচএসসিতে এত কিছু বলা নাই, আলোচনা করা নাই, তাই আমরা আলোচনা করতেছি না। আগের বইয়ে মানে অনেক পুরাতন বইগুলোতে এই পরীক্ষাটা দেখানো হয়েছিল, এই পরীক্ষা পড়ানো হয়েছিল, বাট আমাদের সিলেবাসে বিগত 4-5 বছরে এই সিলেবাসে এই টপিকটা বাদ দেওয়া হয়েছে। তাই এতটুকু এই লাইনটা জানলেই চলবে। কেমনে আবিষ্কার করছে সেটা আমাদের এই মুহূর্তে না জানলেও চলবে। এটা আমরা আমাদের পড়ার বাইরে করে একদিন আলোচনা করব, কেমনে এই পরীক্ষাটার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার হয়েছে। বাট আজকের জন্য এতটুকুই থাক। সেটা কি? যে তোমরা জেনে রাখো 1897 সালে স্যার জে থমসন ক্যাথোড রশ্মির পরীক্ষার সময় ইলেকট্রন আবিষ্কার করছে। ক্লিয়ার? আচ্ছা, ইলেকট্রন আবিষ্কার করছে তো তোমার স্যার জে থমসন, বাট নামকরণ কিন্তু স্যার জে থমসন করেন নাই। ইলেকট্রনের নামকরণ করছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য। বিজ্ঞানী স্টোনি ইলেকট্রন নামকরণ করছে। বিজ্ঞানী স্টোনি কি করছে? ইলেকট্রন নামকরণ করছে। এগুলো মনে থাকবে। দেখো আমি যেগুলো তোমাকে লাল বক্স করে দিব, সেগুলো সব তুমি এখানে মনে রাখবা। হাজারি স্যারের বই 1898 লেখা। 1898 হচ্ছে তোমার এই যে কি পাম্প পুডিং মডেল দেওয়া হয়েছে, বাট ইলেকট্রন আবিষ্কার হয়েছে 1897 সালে। আচ্ছা, তাহলে একটা জিনিস আমি তোমাকে বলি, তাহলে স্টোনি কি ইলেকট্রন আবিষ্কার করেছে স্যার জে থমসন, বাট নামকরণ করছে বিজ্ঞানী স্টোনি। আর জে থমসন কি করছিলেন? 1897 সালে E/m অর্থাৎ ইলেকট্রনের চার্জ বাই যে ভরের অনুপাত বের করছেন। কি বের করছেন? ইলেকট্রনের চার্জ বাই ভরের অনুপাত বের করছেন। ইলেকট্রনের কি বের করছেন? চার্জ বাই ভরের অনুপাত বের করছেন। এবং সেই মানটা আসছে এখানে 1.76। এটা 10⁸ হবে। এটা হবে 10⁸। এটা হবে 10⁸। এটা কত হবে এখানে? এটা হবে 10⁸। দেখো আমি আরেকবার বোঝায় বলি। 1897 সালে এই যে স্যার জে থমসন E/m অর্থাৎ ইলেকট্রনের চার্জ বাই ভরের মান বের করছেন, এবং চার্জ বাই ভরের মানটা হচ্ছে এত। ভাই এটা কারা মুখস্থ রাখবো? যারা মেডিকেলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিব তারা মনে রাখবো। এগুলো ইঞ্জিনিয়ারিংয়ে আসে না, এগুলো একটু মেডিকেলে যারা আমরা পরীক্ষা দিব। আমি একটা কাজ করবো, এগুলোকে ম্যাট দিয়ে লিখে রাখবো। দেখো এই যে ম্যাট, MAT, মেডিকেলের জন্য ইম্পর্টেন্টগুলোকে আমরা ম্যাট দিয়ে লিখবো, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইম্পর্টেন্টগুলোকে আমরা মানে ENG দিয়ে লিখবো। কেমন? আচ্ছা, এই তথ্যটা ম্যাটের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এরপরে 1909 সালে রবার্ট মিলিকন তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের চার্জ নির্ণয় করছে। এটা কাদের জন্য ইম্পর্টেন্ট? এই যে লাইনটা যেটা লিখছে এটাও ম্যাটের জন্য ইম্পর্টেন্ট। এই লাইনটাও মেডিকেলে লাগবে, এইচএসসিতেও লাগবে না, ইঞ্জিনিয়ারিংও লাগবে না, শুধুমাত্র মেডিকেলে লাগবে, ভার্সিটিতেও লাগবে না। বাট
বাকি যে তথ্যগুলো আছে এই দুটো তথ্য, স্পেসিফিক্যালি এইটা এবং এইটা শুধু মেডিকেলে লাগবে, বাট বাকি তথ্যগুলো ইঞ্জিনিয়ারিংও শেখা লাগবে, মেডিকেলেও শেখা লাগবে এবং ভার্সিটিও শেখা লাগবে। তৈলবিন্দু পরীক্ষা এগুলো তোমাদের এখন আমি বললে তোমরা এগুলো বুঝবা না, আর কারণ এগুলো তোমাদের সিলেবাসে নাই। কোনো একদিন আমাদের যখন চাপটা শেষ হয়ে যাবে, যখন আমাদের ফ্রি টাইম থাকবে, তখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো। ঠিক আছে, আমি এগুলো নিয়ে বললে এখন ক্লাসটা আসলে কী হয়ে যাবে, বড় হয়ে যাবে, কারণ এটা তোমাদের সিলেবাসে নেই, এই জন্য এগুলো নিয়ে এখন আমি বলবো না। চলো নেক্সটে যাই, আসো চলো নেক্সট। তোমরা কি বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, যেটা দেখানো হয় না এখানে সেটা দেখায় আমি তোমাকে বলি। ওকে ওকে, দেখো একটা জিনিস দেখায়নি, যে ইলেকট্রনের চার্জ। আমরা যদি বলি এখানে যে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জকে আমরা লিখি এই যে -1.6 ইন্টু 10⁻⁹ কুলম। একটা তথ্য তোমাকে জানাই রাখি, চার্জের একক তো কুলম, তোমরা সবাই জানো চার্জের একক কী হয়ে থাকে, কুলম হয়ে থাকে। এই যে চার্জ যেটা আছে, চার্জের একক কী হয়ে থাকে, কুলম। এগুলো তোমরা 9-10-এও পড়ে আসছো, কুলম হয়ে থাকে। একটা তথ্য তোমাকে জানাই রাখি, সেটা কি, আগের কালে বিজ্ঞানের ধারণা করতো, একটা জিনিস বলো তো, এখানে যেটা ভ্যালু আমি লিখলাম, এখানে যে আমি একটা ভ্যালু লিখলাম 1.6 10⁻⁹ এটা কি অনেক বড় ভ্যালু নাকি ছোট ভ্যালু? এখানে তো আমি একটা ভ্যালু লিখলাম 1.6 ইন্টু 10⁻⁹ এই যে এখানে যে ভ্যালু লিখলাম, এটি 1.6 ইন্টু 10⁻⁹ এটা কি বড় ভ্যালু নাকি ছোট ভ্যালু? অনেক ছোট ভ্যালু না? অনেক ছোট ভ্যালু না? তো বিজ্ঞানীরা মনে করতো যে এর থেকে ছোট চার্জ আর হইতেই পারে না। বিজ্ঞানীরা প্রথম তৎকালীন সময়ে কি মনে করতো যে এর থেকে ছোট চার্জ আর প্রকৃতিতে অস্তিত্বশীল নয়। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ছোট চার্জ, বা এটাকে এই জন্য মৌলিক চার্জ বলা হয়েছে। এই জন্য এই চার্জের ভ্যালুটাকে কি বলা হয়েছে, এই চার্জের এই ভ্যালুটাকে বলা হয়েছে মৌলিক চার্জ। এই চার্জের এই ভ্যালুটাকে কি বলা হয়েছে, মৌলিক চার্জ বলা হয়েছে। আর মৌলিক চার্জের ইংলিশ টার্ম হচ্ছে এলিমেন্টারি চার্জ। মৌলিক চার্জের ইংলিশ টার্ম হচ্ছে কি, এলিমেন্টারি চার্জ। আর এলিমেন্টারি যে প্রথম অক্ষরটা ই আছে, এই জন্য এই ভ্যালুটাকে ই বলা হয়। এই যে 1.6 ইন্টু 10⁻⁹ কে ই কেন বলা হয় জানো? এই ইটা আসছে এলিমেন্টারি থেকে। বুঝতে পারছো জিনিসটা? ই জিনিসটা কোত্থেকে আসছে, এলিমেন্টারি কথাটা থেকে আসছে, এলিমেন্টারি কথাটা আসছে। নেট কি প্রবলেম করতেছে না? নেট তো ঠিক আছে। ওকে, বুঝতে পারছি আমরা। আচ্ছা, এতটুকু আশা করি সবাই আমরা জিনিসটা এখানে বুঝতে পারলাম। ওকে ওকে ভাই, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখাই দেওয়া দরকার, সেটা কি আমি তোমাকে দেখাই দিয়ে আসো। যে জিনিসটা মনে রাখবা এখানের মধ্যে, সেটা হচ্ছে কি, তুমি মনে রাখবা হচ্ছে যে এই যে পজিটিভ চার্জ দ্বারা ইলেকট্রনের অভাব বুঝায়। পজিটিভ চার্জ দ্বারা কি বোঝায়, ইলেকট্রনের অভাব বোঝায়। এর মানে হচ্ছে, ধরো আমি লিখলাম তোমাকে হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন থাকে? তুমি জানো হাইড্রোজেনের মধ্যে একটি ইলেকট্রন থাকে। বাট আমি যদি তোমাকে বলি হাইড্রোজেন প্লাস, এখানের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে? তুমি তখন বলবা 0টা ইলেকট্রন থাকবে, কারণ এখানে একটা ইলেকট্রনের অভাব আছে। আর আরেকটা জিনিস মনে রাখবা, নেগেটিভ চার্জ দ্বারা ইলেকট্রনের আধিক্য বোঝায়। নেগেটিভ চার্জ দ্বারা ইলেকট্রনের আধিক্য বোঝায়, মানে বেশি হওয়া বোঝায়। ইলেকট্রনের কি বোঝায়, আধিক্য বোঝায়, আধিক্য। ইলেকট্রনের আধিক্য বোঝায়। আধিক্য মানে কি? আধিক্য মানে হচ্ছে, ধরো আমি যদি তোমাকে বলি হাইড্রোজেন মাইনাস, এখানে তাহলে কয়টা ইলেকট্রন বলো তো? 2টা ইলেকট্রন। এখানে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন, কারণ হাইড্রোজেনের মধ্যে একটা থাকে। বাট যখন আমি হাইড্রোজেন মাইনাস করে দিছি, তখনই সেখানে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। ওকে ওকে, আশা করি এগুলো আমরা বুঝতে পারছি। তাহলে পজিটিভ চার্জ দ্বারা কি বোঝায়, নেগেটিভ চার্জ দ্বারা কি বোঝায়? এই যে একজন প্রশ্ন করতেছে E/m এর মানটা কিভাবে বের হলো, এটা তো পরীক্ষার মাধ্যমে দেখাইতে হবে না। এখন পরীক্ষার তোমাদের সিলেবাসে নাই, জাস্ট তুমি জেনে রাখো আর কি জিনিসটা। তুমি চাইলে তুমিও ক্যালকুলেশন করতে পারবা। এর মানটা 1.6 ইন্টু 10⁻⁹ বসাও, m এর মানটা 9.1 ইন্টু 10⁻31 বসাই দাও, দেখবে এই ভ্যালুটা আসতেছে। ওকে, তাহলে চলো নেক্সটে যাই আসো। তাহলে এখন আমরা দেখার চেষ্টা করি প্রোটনটাকে নিয়ে। চলো আমরা প্রোটনটাকে একটু দেখার চেষ্টা করি। প্রোটন আবিষ্কার করছে কে? প্রোটন আবিষ্কার করছে বিজ্ঞানী গোল্ডস্টাইন 1886 সালে।
ক্যানাল রশ্মির পরীক্ষার উপর ভিত্তি করে। দেখো এই তথ্যটা ম্যাটের জন্য ইম্পর্টেন্ট, এই তথ্যটা ম্যাটের জন্য ইম্পর্টেন্ট। আর বেসিক্যালি এই তথ্যটাও কিন্তু ক্যাথোড রশ্মি, এটাও কিন্তু ম্যাটের জন্য ইম্পর্টেন্ট। কিভাবে পরীক্ষা আসে আমি তোমাকে বলি, পরীক্ষায় কিভাবে আসে তোমাকে আমি দেখাই দিই। পরীক্ষায় কিভাবে আসে, পরীক্ষায় আসে হচ্ছে এরকম যে তোমার ক্যাথোড রশ্মি, একটা আছে ক্যাথোড রশ্মির পরীক্ষা, একটা আছে ক্যাথোড রশ্মির পরীক্ষা, আরেকটা আছে ক্যানাল রশ্মির পরীক্ষা, আরেকটা আছে কি বলতো ক্যাথোড রশ্মি পরীক্ষা দ্বারা কিন্তু আবিষ্কার হয়েছে ইলেকট্রন, ক্যাথোড রশ্মি পরীক্ষা দ্বারা আবিষ্কার হয়েছে ইলেকট্রন। বাট আরেকটা আছে ক্যানাল রশ্মির পরীক্ষা, এই ক্যানাল রশ্মির পরীক্ষা দ্বারা কিন্তু আবিষ্কার হয়েছে প্রোটন। এই ক্যানাল রশ্মির পরীক্ষা দ্বারা কি আবিষ্কার হয়েছে বলতো, প্রোটন আবিষ্কার হয়েছে। তাই এটা মনে রাখবা, এটা দ্বারা আবিষ্কার হয়েছে কিন্তু প্রোটন, বুঝছো? তাই এই ইনফরমেশনটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবা, এটাতে ভুল করবা না, এটাতে ভুল করবা না। ওকে চলো যাই। দেখো তাহলে ক্যানাল রশ্মির পরীক্ষাকালে প্রোটন আবিষ্কার করছে। এখানে একটা আমি তোমাকে জিনিস বুঝাই বলি। দেখো তুমি এখন আমাকে একটা প্রশ্ন করতে পারো, প্রশ্ন করতে পারো যে যে এরকম রাদারফোর্ডের পরমাণু মডেলে প্রোটন নিয়ে কোনো কথা বলা হয়েছে বলো তো, আমাকে একটু জানাতে পারবা কমেন্টে। রাদারফোর্ডের পরমাণু মডেলে প্রোটন নিয়ে কি কোনো কথা বলা হয়েছে? রাদারফোর্ডের পরমাণু মডেলে প্রোটন নিয়ে কোনো কথা বলা হয়েছে? না, প্রোটন নিয়ে কোনো কথা বলে নেই। রাদারফোর্ডের পরমাণু মডেলে প্রোটন নিয়ে কোনো কথা বলা হয়নি। রাদারফোর্ডের পরমাণু মডেলে তাহলে কি নিয়ে কথা বলা হয়েছে? ইলেকট্রন নিয়ে কথা বলা হয়েছে, নিউক্লিয়াস নিয়ে কথা বলা হয়েছে, প্রোটন নিয়ে কোনো কথা বলা হয়নি। অথচ রাদারফোর্ডের মডেল দিছে কত সালে? 1911 সালে। বাট প্রোটন আবিষ্কার হয়েছে কত সালে? 1886 সালে। তাহলে তোমাদের তো মনে হওয়া উচিত যে ভাই প্রোটন তো আবিষ্কার হয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেল দেওয়ার আগে, তাহলে কেন প্রোটনকে নিয়ে রাদারফোর্ডের পরমাণু মডেল বলেন, থমসন পরমাণু মডেল বলেন, আলোচনা হয় নাই কেন? এর কারণটা হচ্ছে প্রোটন যে নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে সেটা আবিষ্কার হয়েছে 1919 সালে। খুব লক্ষ্য করো ভেতরটা, 1919 সালে বিজ্ঞানী রাদারফোর্ড ইলেকট্রনের মতো প্রোটনও পরমাণুর সাধারণ একটি উপাদান হিসেবে সর্বপ্রথম ইহা প্রমাণ করছে। কিভাবে প্রমাণ করছে সেই তথ্যগুলো আমাদের বইতে নাই, আমাদের সিলেবাসে নাই, আমাদের সিলেবাসে নাই। বুঝছো কেন কথা বলা হয় নাই? বুঝছো জিনিসটা কেন কথা বলা হয় নাই? নিউক্লিয়াস নিয়ে কথা বলছে, বাট নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন থাকে সেটা নিয়ে বলে নাই। হ্যাঁ বলছে পজিটিভ চার্জ থাকে, বাট সেই পজিটিভ চার্জটা কোত্থেকে আসতেছে সেগুলোর উৎপত্তি সম্পর্কে কিন্তু বলে নাই। কেন বলে নাই? কারণ 1911 সালে কেউ জানতোই না যে প্রোটন যে কী কোথার ভিতর থাকে, নিউক্লিয়াসের ভিতর থাকে। এটা আবিষ্কার হয়েছে কখন? 1919 সালে গিয়ে। তাই প্রোটনের আবিষ্কারক কিন্তু গোল্ডস্টাইন, কথাটা মনে রাখো, বুঝো, প্রোটনের আবিষ্কারক কিন্তু গোল্ডস্টাইন। বাট প্রোটন যে নিউক্লিয়াসের ভিতর অবস্থান করে সেটার আবিষ্কারক কিন্তু রাদারফোর্ড, এবং সেটা কিন্তু আবিষ্কার হয়েছে 1919 সালে। কোয়েশ্চনটা দুইভাবে আসতে পারে, কোয়েশ্চনগুলো দুইভাবে আসতে পারে, কোয়েশ্চনগুলো দুইভাবে আসতে পারে। কীভাবে আসতে পারে? তোমাকে বলতে পারে প্রোটনের আবিষ্কারককে, তখন তুমি বলবা বিজ্ঞানী গোল্ডস্টাইন। অথবা তোমাকে বলতে পারে প্রোটন যে নিউক্লিয়াসের ভিতরে থাকে সেটার আবিষ্কারককে, সেটার আবিষ্কারক কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড। কথা বুঝতে পারছো? এগুলো কিন্তু ফ্লো চার্টগুলো তোমাকে কিন্তু ধরতে হবে। এবং এই তথ্যটাও কার জন্য ইম্পর্টেন্ট? এই তথ্যটাও কিন্তু ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। এগুলো আসলে ইঞ্জিনিয়ারিং এত লাগে না, বাট এগুলো ম্যাথের জন্য ভালো পরিমাণ ইম্পর্টেন্ট এগুলো, বুঝছো? স্যার অরবিটে শক্তি নেগেটিভ হয় কেন? নেগেটিভ দ্বারা আসলে কি বোঝায়? নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে এখানে তোমার, এখানে নেগেটিভ হয় কেন কি বলছো এখানে? স্যার অরবিটের শক্তি নেগেটিভ হয় কেন? কারণ এটা এখানে মানে তোমার ওইটা আসলে বিভব, মেবি নেগেটিভ হয় কেন, এটা বিভব শক্তি যোগান দেওয়ার জন্য। তো আমি তোমাকে এক্সাক্ট কারণটা নেক্সট ক্লাসে জানাবো। ওকে, এতটুকুই বোঝা গেছে। সালগুলো কীভাবে মনে রাখবো, 2 প্র্যাকটিস করবো তাহলে মনে থাকবে। এতটুকু যদি বোঝা হয়ে থাকে তাহলে আমার একটু বাই বাই জানিও। ওকে আচ্ছা, মনে পড়ছে, একজন প্রশ্ন করছো যে আমাদের যে কক্ষপথের যে এনার্জি এটা নেগেটিভ হয় কেন? এর কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে একটা ইলেকট্রনের, তুমি যদি খেয়াল করে দেখো দেখবা যে বিভব শক্তির পরিমাণটা কিন্তু বেশি থাকে। তো এই জন্য বিভব শক্তি কিন্তু নেগেটিভ হয়ে থাকে, যার কারণে আসলে মূল ভ্যালুটা মানে রেজাল্টের ভ্যালুটা নেগেটিভ চলে আসে। ওকে, তারপর আমরা যদি প্রোটন থেকে আর কয়েকটা তথ্য দেখতে চাই, প্রোটনকে আমরা কীভাবে প্রকাশ করি দেখো তো। প্রোটন যেটা আছে, প্রোটনকে আমরা কিন্তু পি দিয়ে প্রকাশ করি। প্রোটনের চার্জ কত বলতে পারো? প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻19 কুলম।
তাই এটাকে প্লাস ই দিয়েও লেখা হয়। আর ইটা কোত্থেকে আসছে? এলিমেন্টারি চার্জ থেকে আসছে। ই আসছে কোত্থেকে? এলিমেন্টারি চার্জ থেকে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এবং প্রোটনের ভর কত? প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻27 কেজি। 10⁻27 কেজি। এই তথ্যগুলো কিন্তু মনে রাখা লাগবে, এই তথ্যগুলো মনে রাখা লাগবে। আচ্ছা, এখন তুমি একটা প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে কি, তুমি বলতে পারো ভাই আপনি একটু আগে বলছেন যে আগেকার বিজ্ঞানী একটা ধারণা করতো সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ কার? সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ হচ্ছে এই এলিমেন্টারি চার্জটা 1.6 × 10⁻19। তাহলে এখন বর্তমানে কি আরও বেশি ক্ষুদ্রতম চার্জ আবিষ্কার হয়েছে? হ্যাঁ, প্রকৃতিতে কোয়ার্ক নামক আর একটা পরমাণু আছে। কোয়ার্ক একটু পরে পড়াবো। কোয়ার্কের চার্জের মানটা এই মানটা থেকেও ছোট। তাহলে ওইটাকে কোয়ার্কের চার্জটা এখানে এলিমেন্টারি চার্জ বলা হচ্ছে না। কারণ হয়েছে কি, এইটা এত বেশি প্রচলিত হয়ে গেছে, সবাই কে বললেই সবাই স্বপ্নে দেখে কোনটা? 1.6 × 10⁻19। এত বেশি প্রচলিত হয়ে গেছে, তাই এটাকে চেঞ্জ করা হয়নি। বলছে ঠিক আছে, এটা সবচেয়ে ছোটো না, ঠিক আছে, বাট এটা ছোটো তো, সবচেয়ে ছোটো না, ঠিক আছে, বাট ছোটো তো, তাই এটাকে এলিমেন্টারি চার্জই বলা হচ্ছে। কোনটাকে? এই ভ্যালুটাকে, আর চেঞ্জ করা হয়নি। বাট বাস্তবে সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ পাওয়া যায় কোন কণার মধ্যে? কোয়ার্ক কণার মধ্যে। কোয়ার্ক আমরা একটু পরে পড়বো জিনিসটা। তাহলে প্রোটন নিয়ে আমরা তথ্যগুলো জানলাম। তাহলে নেক্সটে যাই। নেক্সট আছে নিউট্রন নিয়ে কথাবার্তা। যে নিউট্রনকে আবিষ্কার করছে 1932 সালে একজন বিজ্ঞানী ছিল, যে বিজ্ঞানী জেমস চ্যাডউইক সর্বপ্রথম নিউট্রন সম্পর্কে ধারণা দিছে। একটা জিনিস ভালো করে মনে রাখবা, হাইড্রোজেনের নিউক্লিয়াসে কোনো নিউট্রন বিদ্যমান থাকে না। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে হাইড্রোজেনের নিউক্লিয়াসে কোনো, এই দেখো 1 যে তুমি এইচ লিখো, একটা জিনিস আমাকে বলতে পারো সবাই, ধরো আমি একটা এক্স লিখলাম এখানে, ধরো এক্স লেখার পর এখানে একটা জেড লিখলাম, তো এখানে জেড লেখার পরে ধরো এখানে একটা এম লিখলাম, তাহলে এই জেড দ্বারা কি বোঝায় বলতে পারো? এই জেড দ্বারা কি বোঝায়? এই জেড দ্বারা কিন্তু বোঝায় পারমাণবিক সংখ্যা। এই জেড দ্বারা কি বোঝায়? এই জেড দ্বারা বোঝায় হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। এখানে আসলে এম না, এখানে আসলে এ লেখা হয়। কত লেখা হয়? এখানে এ লেখা হয়, এ। আচ্ছা, এখানে পারমাণবিক সংখ্যা বা এটাকে কেউ প্রোটন সংখ্যা, আমরা এটাকে প্রোটন সংখ্যাও বলি, এখানে আমরা প্রোটন সংখ্যাও বলি। আর এখানে যে এটা আছে, এই এটাকে বলা হয় তোমার হচ্ছে ভর সংখ্যা। এটাকে আবার কেউ নিউক্লিয়ন সংখ্যাও বলে। এটাকে কেউ কি বলে? নিউক্লিয়ন সংখ্যাও বলে। এটাকে কেউ নিউক্লিয়ন সংখ্যা এটাও বলা হয়। আর ভর সংখ্যা সূত্র কি হয়ে থাকে? ভর সংখ্যা সূত্র হয়ে থাকে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা ইকুয়াল টু কি হয়ে থাকে? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আর একটা স্বাভাবিক পরমাণুতে প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত হয়ে থাকে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তাহলে আমাদের কাছে এখানে যেটা আমরা দেখতে যাচ্ছি, যে ধরো তুমি যদি এখানে 1 হাইড্রোজেন বলো, তাহলে এটার মধ্যে কিন্তু খেয়াল করে দেখো প্রোটন কয়টা? এখানে প্রোটন থাকে একটি। তারপর নিউট্রন কয়টা? নিউট্রন সংখ্যা হচ্ছে 0টি। আর ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে তোমার কাছে এখানে একটা। তাহলে হাইড্রোজেন হচ্ছে একমাত্র এলিমেন্ট যার কাছে কোনো নিউট্রন থাকে না। হাইড্রোজেন হচ্ছে একমাত্র এলিমেন্ট যার কাছে কোনো নিউট্রন থাকে না। হ্যাঁ, এগুলো নোট করতে হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু কোনো কি থাকে না? নিউট্রন থাকে না। ক্লিয়ার? দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা। আর এরপর যদি বলি আমি নিউট্রনের চার্জ কত? নিউট্রনের চার্জ হচ্ছে 0। নিউট্রনে কোনো কি থাকে না? চার্জ থাকে না। তাহলে নিউট্রনের চার্জ কত? 0 কুলম। নিউট্রনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে কত ছিল? 1.673 গুণন 10⁻27 কেজি ছিল। আর নিউট্রনের ভর হচ্ছে তোমার 1.675 ইন্টু 10⁻27 কেজি। এটা মনে রাখবা। একটা হচ্ছে 10⁻, একটা হচ্ছে কত? একটা হচ্ছে তোমার কাছে এখানে 1.673, একটা হচ্ছে 1.675। তাহলে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। ক্লিয়ার জিনিসগুলা? হ্যাঁ,
হ্যাঁ, একে ডান পাশে লিখলেও কোনো সমস্যা নেই। কেন ভাই, কেন জিরো ভাই? নিউট্রনের চার্জ জিরো কেন হয় একটু পরে ডিসকাস করতেছি। নিউট্রনের চার্জ কেন জিরো হয়, প্রোটনের চার্জ কেন প্লাস হয়, আর ইলেকট্রনের চার্জ কেন মাইনাস হয় একটু পরে ডিসকাস করতেছি। আচ্ছা, ওটি ডিসকাস করার আগে আমাদের যেই জিনিসটা সম্পর্কে আমরা চলো জেনে আসি, সেটা কি? সেটা হচ্ছে অস্থায়ী মূলকণিকা। স্থায়ী মূলকণিকা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বলো তো একটু করে? স্থায়ী মূলকণিকা যে আমরা পড়লাম, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্থায়ী মূলকণিকা সবাই কি বুঝতে পারছো? স্থায়ী মূলকণিকা সবাই কি বুঝতে পারছো? এএমইউ মানে কি? অ্যাটমিক মাস ইউনিট। একটু পরে দেখাবো এটা। সবাই কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু বাই বাই জানিও তো। ওকে, গুড। দেখো, আচ্ছা, ফার্স্ট অফ অল অস্থায়ী মূলকণিকা এখন পর্যন্ত আবিষ্কৃত অস্থায়ী মূলকণিকার সংখ্যা প্রায় 100। আচ্ছা, কতগুলো মূলকণিকা আছে যা কোনো কোনো মৌলের পরমাণুতে খুবই অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে থাকে, তাদেরকে আমরা অস্থায়ী মূলকণিকা বলে থাকি। এখন সব অস্থায়ী মূলকণিকা নিয়ে আমাদের আসলে পড়ার দরকার নাই, অল্প কিছু অস্থায়ী মূলকণিকা আমাদের জানলে আসলে চলে। যেমন কে এখানে একটা ছড়া আমরা শিখছি, জিনিসটা ছড়া শিখতে পারি। এটা হচ্ছে নিউ আন্টির, এটা নিউ হবে, এটা হবে কি নিউ? চলো আমি তোমাকে লিখে দিয়ে আসো। এটা হবে এখানে রস্যই। নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। একটা ছড়া যে নিউ দ্বারা কি বোঝাচ্ছে? নিউট্রিনো। নিউ দ্বারা বোঝাচ্ছে নিউট্রিনো। সবগুলো 100টা অস্থায়ী মূলকণিকার নাম শেখার দরকার নাই, বাট যেগুলো লাগবে সেগুলো আমি তোমাকে শিখাই দিই। আন্টি দিয়ে বোঝাচ্ছে অ্যান্টি নিউট্রিনো। পাজি দিয়ে বোঝাচ্ছে পজিট্রন। মেয়ে দ্বারা বোঝাচ্ছে মেসন। গার্ডেন দিয়ে বোঝাচ্ছে গ্রেভিটন। বসে দ্বারা বোঝাচ্ছে বোসন। মন দ্বারা বোঝাচ্ছে তোমার কাছে এখানে আমাদের মিউঅন। পেলো দ্বারা বোঝাচ্ছে তোমার কাছে এখানে আমাদের পাইঅন। আরও একটা অস্থায়ী কণা আছে যেটাকে আমরা বলি কোয়ার্ক কণা। এটাও অস্থায়ী কণা এবং এটা একটা ইম্পর্টেন্ট একটা কণা, কোয়ার্ক কণাকে নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করবো। বাট তোমরা আগে দেখো এগুলো বুঝতে পারছো কিনা। এগুলো নিয়ে আমরা সবগুলো নিয়ে পড়বো। তাহলে 100টা কণার সময় সংখ্যা মনে রাখার দরকার নাই, তুমি মনে রাখবা নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, গ্র্যাভিটন, বোসন, পাইয়ন, তারপরে তোমার কি বলতো মিউঅন। ঠিক আছে, এভাবে করে আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা, 100টা এরকম আমরা অস্থায়ী কণিকা আমরা পাই। ঠিক আছে, এবার আসো আমরা একটু করে কোয়ার্ক কণাও কিন্তু একটা অস্থায়ী কণা, বাট ছড়ার মধ্যে এখানে আমরা রাখি নাই। আমরা কোয়ার্ক কণাটাকে নিয়ে একটু ডিসকাস করে আসি, এরপর হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করবো বাকিগুলো নিয়ে, কেমন? আচ্ছা, একটু আমরা কোয়ার্ক কণাটাকে নিয়ে ডিসকাস করি। আসো, কোয়ার্কটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমরা আলোচনা করবো। আসো, কোয়ার্ক কণা এটা নিয়ে ডিসকাস করি, পরে আমরা নেক্সটে যাবো। আসো, কোয়ার্ক কণাগুলা দুই প্রকারের হয়ে থাকে। একটাকে আমরা বলি স্থায়ী কোয়ার্ক, আর একটাকে আমরা বলি অস্থায়ী কোয়ার্ক। কোয়ার্ক কণাগুলো দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক, আর একটা হচ্ছে কি বলতো অস্থায়ী কোয়ার্ক। ঠিক আছে, তাহলে কোয়ার্ক কণাগুলো কয় প্রকার হয়ে থাকে? দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক, আর একটা হচ্ছে কি অস্থায়ী কোয়ার্ক হয়ে থাকে। ওকে, আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি, কারো কোনো সমস্যা নেই। এখন স্থায়ী কোয়ার্ক যেগুলো আছে এটা আবার দুই প্রকারের হয়ে থাকে। একটাকে আমরা বলে থাকি আপ কোয়ার্ক, আর আরেকটাকে আমরা বলে থাকি ডাউন কোয়ার্ক। তাহলে আমাদের কাছে স্থায়ী কোয়ার্কটা দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে কি আপ কোয়ার্ক, আর একটা হচ্ছে কি ডাউন কোয়ার্ক। ওকে, তাহলে আমি এখানে চলে একটি অ্যারোচিনো টেনে দিয়ে আসো। একটা হচ্ছে আপ কোয়ার্ক, একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। আর অস্থায়ী কোয়ার্ক যেগুলো আছে সেগুলো আবার চার প্রকার হয়ে থাকে। কত প্রকার হয়? চার প্রকার। একটা কেন বলে থাকে স্ট্রং কোয়ার্ক,
স্ট্রং কোয়ার্ক। তবে অস্থায়ীগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্থায়ীগুলা। একটা হচ্ছে চার্ম কোয়ার্ক, চার্ম কোয়ার্ক। একটা আছে তোমার কাছে এখানে বটম কোয়ার্ক, বটম কোয়ার্ক। তারপর তোমার আরেকটা হয়ে থাকে টপ কোয়ার্ক, আরেকটা হয়ে থাকে টপ কোয়ার্ক। ঠিক আছে, টপ কোয়ার্ক। তাহলে এখানে এখানে 4 প্রকার হয়ে থাকে। এটা একটা হইতে পারে, এটা একটা হইতে পারে, এটা একটা হইতে পারে, এটা একটা হইতে পারে। তাহলে আমার জন্য কিন্তু এগুলো এত ইম্পর্টেন্ট না, আমার জন্য ইম্পর্টেন্ট কোনটা? আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক। এখন আমি বলছি কি আমাদের যে কোয়ার্ক থাকে তাদের চার্জ কিন্তু ইলেকট্রনের চার্জ থেকেও কিন্তু কম। তাহলে ভাই আপ কোয়ার্কের চার্জ কত আর ডাউন কোয়ার্কের চার্জ কত? আপ কোয়ার্ক যেটা আছে এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, আর ডাউন কোয়ার্ককে আমরা ডি দিয়ে প্রকাশ করি। বুঝতে পারছো? ডাউন কোয়ার্ককে আমরা ডি দিয়ে প্রকাশ করি, ডি। এখন আপ কোয়ার্ক যেটা আছে, আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3 ইন্টু এলিমেন্টারি চার্জ, অর্থাৎ 1.6 ইন্টু 10⁻19। আর ডাউন কোয়ার্ক যেটা আছে তার চার্জের মান হচ্ছে -1/3 ইন্টু ই পরিমাণ, অর্থাৎ 1.6 ইন্টু 10⁻19। এরকম একটা চার্জ হয়ে থাকে। কি বলছো কোয়েশ্চন? আচ্ছা ডাইন না ডাউন, আচ্ছা ওকে ডাউন, ডাউন কোয়ার্ক, ডাউন, ড আকার রস্বইয় দন্তান্ন, হ্যাঁ ডাউন কোয়ার্ক। তাহলে এগুলোর চার্জ কত হয়ে থাকে? এগুলোর চার্জ আমাদের মনে রাখার দরকার নেই, বাট এই দুটো চার্জ আমার জন্য ইম্পর্টেন্ট। আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3 ই হয়ে থাকে, ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3 ই হয়ে থাকে। বুঝতে পারছো? এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা এতটুকু বুঝতে পারছি আমরা। এখন আমাদের তুমি যদি প্রোটনটাকে একটা অ্যানালাইসিস করো, একটা জিনিস আমি তোমাকে বলি, ধরো এটা হচ্ছে আমাদের প্রোটন, এটা হচ্ছে আমাদের প্রোটন, তারপরে ধরো এটা আমাদের হচ্ছে একজন, আরেকটা আছে ধরো, এটা ধরো আমাদের আরেকজন আছে এখানে। কেমন? কি কি নাম দিচ্ছি দেখো। এটা ধরো যাক আমাদের প্রোটন আছে, প্রোটন। এটা ধরো হচ্ছে আমাদের নিউট্রন, নিউট্রন। এটা ধরো হচ্ছে আমাদের ইলেকট্রন। তো যখন যখন তোমার এখানে প্রথম প্রথম সব স্থায়ী কণাগুলো আবিষ্কার হয়েছিল, তখন কিন্তু সবাই মনে করতো কি বলতো, সবাই মনে করতো হচ্ছে প্রোটন আর নিউট্রনকে ভাঙা যায় না, প্রোটনকেও ভাঙতে পারবা না, নিউট্রনকেও ভাঙতে পারবা না, ইলেকট্রনকেও ভাঙতে পারবা না, সবাই এটাকে মনে করতো। বাট দেখা গেছে তুমি যদি প্রোটনকে ভাঙো তাহলে এখানে দুইটা আপ কোয়ার্ক পাবা, দুইটা আপ কোয়ার্ক পাবা, একটা ডাউন কোয়ার্ক পাবা। যদি তুমি কাকে ভাঙো? প্রোটনকে ভাঙো। আর যদি নিউট্রনকে ভাঙো তাহলে একটা আপ কোয়ার্ক পাবা আর দুইটা ডাউন কোয়ার্ক পাবা। বুঝতেছো? আর ইলেকট্রনকে আসলেই ভাঙা যায় না, ইলেকট্রনকে আসলেই ভাঙা যায় না। কেন? কারণ ইলেকট্রন এতই ছোট, এতই এর ভর কম, এটাকে আর ভাঙতে পারবো না। ইলেকট্রনকে আসলেই ভাঙা যায় না, ইলেকট্রনকে আসলেই ভাঙা যায় না। বাট কাকে কাকে ভাঙা যায় বলো তো? প্রোটন আর নিউট্রনকে ভাঙা যায়। প্রোটনকে ভাঙলে কি পাই? দুইটা আপ কোয়ার্ক পাই, একটা ডাউন কোয়ার্ক পাই। নিউট্রনকে ভাঙলে কি পাই? একটা আপ কোয়ার্ক পাই, দুইটা ডাউন কোয়ার্ক পাই। বুঝতে পারছো? এটা ভেঙে দেখা গেছে, এরকম পাওয়া গেছে, ভেঙে দেখা গেছে এরকম এখানে পাওয়া গেছে। আচ্ছা, কোয়ার্ক কণা কি তেজস্ক্রিয় কণা? না, কোয়ার্ক তেজস্ক্রিয় কণা না, কোয়ার্ক হচ্ছে যে অস্থায়ী কণা। এবার আসলে আমরা আলোচনা করার চেষ্টা করবো প্রোটনের চার্জ +1 কেন, +E কেন হয়, প্রোটনের চার্জ +E কেন হয়। আমি চলো তোমাকে দেখাই, আসো চলো আমরা প্রোটনের চার্জটা +E কেন হয় সেটা ডিসকাস করি। আসো খেয়াল করে দেখো, আমাকে বলো একটু করে, প্রোটন যেটা আছে, প্রোটন সে কিভাবে গঠিত? দুইটা আপ কোয়ার্ক প্লাস একটা ডাউন কোয়ার্ক। এখন আপ কোয়ার্কের চার্জ কত করে হয়? আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3 ই, আর ডাউন কোয়ার্কের চার্জ কত কত করে হয়? -1/3 ই। তো তুমি যদি এখানে যোগ বিয়োগ করো তাহলে কত আসবে? এখানে এই প্লাসটা দেওয়ার দরকার নেই, আবার কনফিউশনে পড়তে পারো। তাহলে এখানে আসবে 4/3 ই -1/3 ই, তাই এখানে আসে -E পরিমাণ। এই জন্য খেয়াল করে দেখো প্রোটনের চার্জটা কত হয়ে থাকে? -E পরিমাণ হয়ে থাকে। প্রোটনের চার্জ কত হয়ে থাকে? -E পরিমাণ হয়ে থাকে। একজন কোশ্চেন করছে না নিউট্রনের চার্জ 0 কেন হয় ভাই? চলো দেখাই দিয়ে আসো নিউট্রনটা কিভাবে গঠিত হয়। নিউট্রনটা কিভাবে গঠিত হয়? দেখা গেছে নিউট্রনকে ভেঙে আমরা কি পাইছি? এই যে একটা আপ কোয়ার্ক পাইছি, যার চার্জ কত হবে? +2/3 ই হবে।
আর কি পাইছি, দুইটা ডাউন কোয়ার্ক পাইছি, 2 গুণন ডাউন কোয়ার্ক মানে -1/3 ই। তাহলে এটা থেকে এটা বাদ দাও, দেখো এখানে চার্জ থাকবে 0। তাই প্রোটনের চার্জ, নিউট্রনের চার্জ হয়ে থাকে 0। বোঝা গেছে নিউট্রনের চার্জ কেন 0? ভাই ভাঙে কিভাবে, কি দিয়ে? হাতুড়ি দিয়ে ভাঙে। বিভিন্নভাবে ভাঙা যায়, লেজার রশ্মি আছে, অনেক কিছু, অনেক প্রসেস আছে। কেন +E আর -C বা কেন 0, ওটা বুঝতে পারছো? বুঝতে পারছো জিনিসটা? আশা করি ক্লিয়ার, গুড। তাহলে এগুলো ছিল আমার কোয়ার্ক নিয়ে আলোচনা। কোয়ার্ক নিয়ে আসলে এর বেশি আলোচনা নেই আমাদের, কোয়ার্ক নিয়ে আমাদের এতটুকু শিখলে এখানে চলবে। আচ্ছা, গুড। প্লাস হওয়ার কথা তো কোথায়? ও হ্যাঁ, প্লাস হওয়ার কথা, আমি এখানে বলে মাইনাস করে দিচ্ছি, সরি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এটা প্লাসই হবে, গুড। এই যে এটাই ভালো লাগে আসলে, তোমরা মনোযোগী ক্লাস করতো, সেটাই দেখলে ভালো লাগে। তাহলে চলো নেক্সটে চলে দিয়ে আসো। নেক্সটে আমরা একটু করে এই যে দেখো এইখানে যে এলিমেন্টগুলো পড়ছি না, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন, মেসন, গ্রেভিটন, বোসন, পাইয়ন, মিউয়ন, এগুলো নিয়ে হালকা একটু জানার চেষ্টা করি, হালকা যতটুকু লাগবে ততটুকু আমরা জানার চেষ্টা করি। অ্যাট ফার্স্ট আমরা পজিট্রনটা নিয়ে একটু আলোচনা করি আসো। পজিট্রন, 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 পজিট্রনটা কীরকম হয় জানো? ইলেকট্রনের বিপরীত আসলে। পজিট্রন কীরকম হয়ে থাকে? ইলেকট্রনের বিপরীত। এর মানে কি? এর মানে হচ্ছে এর যে ভর, এর যে ভর, এর ভর কিন্তু ইলেকট্রনের ভরের সমান, অর্থাৎ 9.1 × 10⁻31 এর সমান, 31 কেজি। বাট এর যে চার্জ আছে সেইটা দেখো, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, পজিট্রনে একটা দেখো পজিটিভ ভাইব আছে একটা, তাহলে এর চার্জ কিন্তু পজিটিভ। পার্থক্যটা এখানেই, পার্থক্যটা এখানে। তাহলে পজিট্রনের ডেফিনেশন কি হবে? ইলেকট্রনের সমভর বিশিষ্ট বাট বিপরীত চার্জযুক্ত এলিমেন্টকে আমরা পজিট্রন বলি। হ্যাঁ, এগুলো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট কিনা? এইচএসসির এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এইচএসসির এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? ওকে, ওকে, ঠিক আছে। এরপরে আমরা তাহলে এখানে দেখলাম পজিট্রনটা দেখলাম, তারপরে আছে কি বলতো, এখানে আমাদের আর কোন এলিমেন্ট পড়ছি? অ্যান্টি নিউট্রিনো পড়ছি। আগে নিউট্রিনোটা তোমাকে দেখাই, নিউট্রিনোটা দেখাই, তাহলে অ্যান্টি নিউট্রিনোটা তুমি বুঝতে পারবা। নিউট্রিনো, নিউট্রিনো, নিউট্রিনো যেটা আছে তার বৈশিষ্ট্যটা কি? নিউট্রিনোর বৈশিষ্ট্য হচ্ছে এইটার, এটার যে ভরটা সেটা ইলেকট্রনের ভর অপেক্ষা কম। ভর এই যে লেস দেন ইলেকট্রনের ভর, তাহলে এর যে ভরটা সেটা ইলেকট্রনের ভরের তুলনায় কম। বাট এর চার্জ কতটুকু? নিউট্রিনো যেটা থাকে এটার চার্জ কতটুকু হয়? এটা চার্জ হয়ে থাকে 0 কুলম। এটা চার্জ হয়ে থাকে কতটুকু বলো তো? 0 কুলম। আর একটা আছে অ্যান্টি নিউট্রিনো, এটার ভর দেবে প্রোটন, সরি অ্যান্টি প্রোটন, একটা আছে, আচ্ছা না এতটুকু শিখলে চলবে। আর একটা দেখে তোমাকে, একটা আছে অ্যান্টি প্রোটন, একটা আছে কি অ্যান্টি, অ্যান্টি প্রোটন, অ্যান্টি প্রোটন। দেখো অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, তাহলে প্রোটনের বিপরীত, তাহলে প্রোটনের বিপরীত, তাহলে এর ভর হবে প্রোটনের ভরের সমান। বাট এর চার্জ কত হবে? প্রোটনের চার্জ হচ্ছে +E, তাহলে এর চার্জ হবে -E, এর চার্জ হবে -E, এর চার্জ হবে কত? -E পরিমাণের, এর চার্জ হবে কত? -E হবে, ঠিক আছে, চার্জ হবে -E। বুঝতে পারছো এগুলা? ওকে। আবার মেসন যেগুলো আছে না, মেসন, মেসনকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। মেসন, মেসনকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হইতে পারে তোমার হচ্ছে যে পাই মেসন, পাই মেসন যেটা আছে তার ভর ইকুয়াল টু হয়ে থাকে 275 গুণ ইলেকট্রনের ভরের। আর আরেকটা হইতে পারে মিউ মেসন, আরেকটা হইতে পারে কীরকম বলো তো? মিউ মেসন, মিউ মেসন যেটা আছে তার ভর হয়ে থাকে ইলেকট্রনের ভরে 210 গুণ। এতটুকু শিখলেই চলবে, এর বেশি তোমার আসলে জানার দরকার নেই। আর এতটুকু শিখলেই তোমার এখানে চলবে। হ্যাঁ, এতটুকু শিখলেই তোমার এখানে চলবে, এতটুকু পারা যাবে না, একটু জাস্ট তোমার হচ্ছে এগুলো একটু দেখে নিও, তাহলে তোমাদের এখানে হয়ে যাবে। ওকে, এগুলো জাস্ট রিডিং করে নিবা, তাহলে হবে। তারপর ধরো নেক্সটে যাই। নেক্সটে আমাদের লাস্ট যে কণাটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে কি কম্পোজিট কণিকা। এটা নিয়ে চলো ডিসকাস করে ফেলি আসো। কম্পোজিট কণিকা পাওয়া যাবে কয়টা বলো তো? কম্পোজিট কণিকা পাওয়া যায় হচ্ছে তোমার 2টা। তাহলে কম্পোজিট কণিকার সংখ্যা কয়টা থাকে? সংখ্যা থাকে 2টা, ঠিক আছে। এরা কারা কারা? ডিউটারন কণা আর আলফা কণা।
এরা হচ্ছে কম্পোজিট কণিকা। কি কি কণা? ডিউটেরন কণা এবং হচ্ছে আলফা কণা, এগুলো হচ্ছে কি কম্পোজিট কণা। এই কম্পোজিট কণাগুলো কোথায় পাওয়া যায় বলো তো? তেজস্ক্রিয় মৌলের মধ্যে পাওয়া যায়। এই কম্পোজিট কণাগুলো কোথায় পাওয়া যায়? তেজস্ক্রিয় মৌলের মধ্যে পাওয়া যায়। তাহলে আমরা 3 ধরনের কণা শিখলাম, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা। তাদের মধ্যে কম্পোজিট কণিকাগুলো কোথায় পাওয়া যাবে? তেজস্ক্রিয় মৌলের মধ্যে। আর কম্পোজিট কণিকাগুলো কি হয়ে থাকে বলতো? কারা কারা হয়ে থাকে? ডিউটেরন কণা আর আলফা কণা। এখন অনেকে একটা প্রশ্ন করতে পারো যে ভাই আপনি অ্যাট ফার্স্ট বলছিলেন মোট কণার সংখ্যা হচ্ছে 200, মনে আছে কিনা দেখো। বাট আমরা দেখলাম স্থায়ী কণা হচ্ছে 3টা, অস্থায়ী কণা হচ্ছে 100টা, আর কম্পোজিট কণা 2টা। তাহলে সবার হিসাব মিলে আমার তো হিসাব মিলে না, তাহলে তো 105টা হয়। নেট কি ইস্যু করতেছে? নেট কি ইস্যু করতেছে? আমি একটু অন্য একটা কানেক্ট করে দেখি। নেট কি ইস্যু করতেছে? না, আচ্ছা আমার মোবাইল ইস্যু করতেছিল। নেট কি ইস্যু করতেছে? ওকে ওকে, আচ্ছা দেখো, যেমনটা এখানে বলতেছিলাম যে তোমার এখানে আপনি ফার্স্টে বলছিলেন ভাই মোট কণা হচ্ছে 200টা, বাট আপনি দেখাতে পারতেছেন 105টা, বাকি 95টা তাহলে গেছে কোথায়? বলতে পারো 95টা কোথায় গেছে? বলতে পারো 95টা কোথায় গেছে? বলতে পারো 95টা কোথায় গেছে? চলো আমি তোমাকে বুঝাই বলি 95টা কোথায় গেছে। খেয়াল করো, এই যে 100টার মধ্যে একটা কণা কিন্তু এখানে কোয়ার্ক হিসাব করা হয়েছে। একটা কণা কোনটা? কোয়ার্ক। এই কোয়ার্কের তো আবার 6টা ভাগ বা 6টা কণা, এরকম করে করে টোটাল 200টা, এরকম করে করে টোটাল 200টা। এই যে দেখো, ম্যাসন হচ্ছে একটা কণা, 100টার মধ্যে একটা কণা হচ্ছে ম্যাসন। বাট সেই ম্যাসন তো আবার কয়েক প্রকারের হয়, মিউ ম্যাসন হয়, পাই ম্যাসন হয়। এটা হচ্ছে কাহিনী। এইভাবে করে করে, যদিও এখানে দেখে মনে হচ্ছে রেজাল্ট 105 হওয়া উচিত, বাট হ্যাঁ 105 আমি মানতেছি, বাট কোয়ার্ককে কিন্তু এখানে একটা কণা হিসেবে বিবেচনা করা হয়েছে। ওই কোয়ার্কের মধ্যে কিন্তু আবার 6টা কণা থাকে। এরকম করে করে টোটাল কণা কয়টা হয় বলো তো? টোটাল কণা হচ্ছে তোমার কাছে এই জন্য এরকম হয়ে থাকে 100, মানে 200টা কণা হয়ে থাকে। বুঝতে পারছি? আশা করি সবাই জিনিসগুলো আমরা এখানে বুঝতে পারছি। তাহলে আমাদের কিন্তু এই কণার পার্টটা শেষ, আমাদের এখানে কণার পার্টটা শেষ। তাহলে চলো নেক্সটে চলে যাই। এবার আমরা আলোচনা করব আমাদের আইসোটপ, আইসোটোন, আইসোবার, আইসোমার, আইসোডায়াভার, আইসোস্টার বা আইসো ইলেকট্রন নিয়ে। সবগুলো আমরা ডিসকাস করবো আস্তে আস্তে, প্রত্যেকটাকে ধরে ধরে আলোচনা করবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কেমন? প্রত্যেকটাকে আমরা ধরে ধরে আলোচনা করবো। চলো আমি একটু একটু আলোচনা শুরু করি। আসো, আমরা লাস্ট যে আমাদের ক্লাসটা শেষ হবে 12টা বাজে, 11টা 45 পর্যন্ত আমরা থিওরি পড়বো। লাস্ট 15 মিনিট আমরা একটু সিকিউ সলভ করবো, কেমন? আচ্ছা, ওকে। দেখো, ফার্স্টে আমি তোমার টেকনিক শিখে আসো। আইসোটপ, আইসোটপ কারা হয়ে থাকে বলো তো? যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান। দুইটা এলিমেন্টে যদি কি হয়, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান হয়ে থাকে, তাদেরকে আমরা বলি আইসোটপ। কিভাবে মনে রাখবা? আইসোটপে প আছে না লাস্টে? প্রোটনও দেখো, প্রোটন বা পারমাণবিক সংখ্যা এখানেও কিন্তু প আছে। তাহলে আইসোটপ, তার লাস্টে প আছে, তাহলে এখানে প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান হবে। আইসোটোন, দেখো লাস্টে দন্তান্ন আছে না? নিউট্রনও দেখো দন্তান্ন আছে, তাহলে আইসোটোনে কি সমান হবে? নিউট্রন সংখ্যা সমান হবে। আইসোবার, বার আর ভরটা কিন্তু প্রায় সেম, বার আর ভরটা প্রায় সেম, তাই আইসোবার মানে কি? যাদের ভর সংখ্যা আসলে সমান। এই তিনটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, আগে এগুলোতে দেখাই। আইসো ইলেকট্রন, তাহলে এখানে কি সমান থাকবে বলো তো? ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। আইসো এই কথাটার মানে হচ্ছে সম বা সমান। আইসো এই কথার অর্থ হচ্ছে সম বা সমান। এই পৃষ্ঠাটা জাস্ট একটা আমার রিভাইজ দিয়ে যাইও। এই তিনটাকে তোমাকে এখন আমি পড়াই নেই, এই তিনটাকে আমরা সামনে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। এই তিনটাকে নিয়ে আমরা সামনে ডিটেলস আলোচনা করব। এই তিনটা এখনই বোঝার দরকার নাই, একটাবার জাস্ট রিডিং দিয়ে যাইও। মেইনলি তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই চারটা, এটা এবং হচ্ছে এইটা। বাট এইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না হইলেও, যেহেতু আমাদের বইতে একটু করে আসে, তাই একটা আমরা পড়ে যাব, বাট আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না।
ঠিক আছে? হ্যাঁ, ধরে ধরে আলোচনা করবো, ধরে ধরে আলোচনা করবো। দেখো আমরা সব আজকে আলোচনা করবো না, আজকে তো আমরা আইসোটোপ নিয়ে পড়বো শুধুমাত্র, আগামী ক্লাসে আমরা বাকিগুলো পড়বো, আজকে আমরা এরপরে সৃজনশীলে চলে যাবো। ওকে, আসো। আইসোটোপ কি জিনিস? আইসোটোপ দেখো, আইসোটোপ কি জিনিস চলো তোমাকে দেখাই আসো। আইসোটোপ খেয়াল করো, আইসোটোপ, আইসোটোপে লাস্টে কি আছে বলো তো? প আছে। তাহলে এখানে কি হবে? যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা পরস্পর সমান, পরস্পর সমান, তাদেরকে আমরা বলি এই যা, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের কি থাকবে? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন থাকবে, সমান থাকবে, কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন হবে, তাদেরকে আমরা বলি আইসোটোপ। ভাই কিছু উদাহরণ দেন তো, কিছু উদাহরণ দেন তো আমাদের এখানে। আচ্ছা, উদাহরণ তো আমি তোমাকে দিব, উদাহরণ চলো আমি তোমাকে দেখাই দিয়ে আসো, কয়েকটি উদাহরণ তোমাকে দিয়ে আসো এখানে। যে আমি যদি বলি কার্বনের আইসোটোপ, আমি যদি বলি তোমাকে এখানে কার্বনের, আজকে শুধু আমরা আইসোটোপ নিয়ে পড়বো, আগামী ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে পড়বো। কার্বনের আইসোটোপ, কার্বনের আইসোটোপ কারা হয়ে থাকে বলো তো? কার্বনের আইসোটোপ যদি দেখার চেষ্টা করি, কার্বনের আইসোটোপ দেখো, কার্বনের আইসোটোপ হচ্ছে 6, 12 কার্বন, 6, 13 কার্বন, 6, 14 কার্বন, এগুলো সবগুলো হচ্ছে কার্বনের আইসোটোপ। খেয়াল করে দেখো, এদের সবার কিন্তু প্রোটন সংখ্যাটা সমান, সবার এখানে প্রোটন সংখ্যাটা সমান, বাট সবার এখানে দেখো ভর সংখ্যাটা কিন্তু ভিন্ন। দেখো ভর সংখ্যাটা এখানে 12, এখানে দেখো 13, এখানে দেখো 14, তাহলে এদের কিন্তু ভর সংখ্যাটা কিন্তু ভিন্ন। তাই যদি প্রোটন সংখ্যা সমান হয়ে থাকে বাট ভর সংখ্যাটা যদি ডিফারেন্ট হয়ে থাকে, তাদেরকে আমরা কি বলে থাকি? তাদেরকে আমরা বলে থাকি তোমার হচ্ছে যেখানে, ভাই কোয়ার্ক আর অস্থায়ী কণার মধ্যে কোনো পার্থক্য আছে না? কারণ কোয়ার্ক হচ্ছে একটা অস্থায়ী কণা। ওকে, দেখো তাহলে এখানের মধ্যে আমরা বললাম যে আমাদের এই এদের কিন্তু কি থাকবে বলো তো? এখানে এদের কিন্তু তোমার হচ্ছে প্রোটন সংখ্যাটা সমান থাকবে বাট ভর সংখ্যা ভিন্ন হবে, তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। তাহলে আইসোটোপ কি জিনিস বুঝতে পারছো? আইসোটোপ কি জিনিস বুঝতে পারছো? আইসোটোপটা কি বোঝা গেছে? এখন আইসোটোপের অর্থটা কি ভাই? আইসোটোপের যদি অর্থ দেখার চেষ্টা করি, আইসোটোপ এটা আসলে দুইটা ওয়ার্ড মিলে গঠিত হয়েছে, আইসো প্লাস টোপ। টোপ কথাটা কোত্থেকে আসছে? টোপোস, এই কথাটা থেকে আসছে, টোপোস। আইসো এই কথাটা অর্থ হচ্ছে সমান বা সম, সমান বা সম। আইসো কথাটার অর্থ কি? সমান বা সম। আর টোপোস কথাটার অর্থ হচ্ছে স্থান। ভাই আইসোটোপ মানে আপনি বললেন যে প্রোটন সংখ্যা সমান থাকবে, ভর সংখ্যা ভিন্ন থাকবে, তাহলে আইসোটোপের আবার অর্থ দিক কত দিক থেকে দেখাচ্ছে? সমান স্থান। এটা বলতে কি বোঝাচ্ছেন? খেয়াল করে দেখো তো, এর পারমাণবিক সংখ্যাও 6, এর পারমাণবিক সংখ্যাও 6, এর পারমাণবিক সংখ্যাও 6, তাহলে তুমি যদি এদেরকে পর্যায় সারণীতে বসাও, তাহলে এরা সবাই 6 পজিশনে বসবে না? তুমি যদি এদেরকে যদি পর্যায় সারণীতে বসাও, তাহলে এরা সবাই 6 পজিশনে বসবে না? বলো তো একটু করে। 6 পজিশনে বসবে কিনা? 6 পজিশনে বসবে। তাই যেহেতু এরা সবাই সেম জায়গায় বসতেছে, তাই এদেরকে বলা হচ্ছে অর্থগত দিক থেকেও সেটা কিন্তু সেম আইসোটপ। বাট আমরা চিনবো কিভাবে? চিনবো হচ্ছে যে যাদের প্রোটন সংখ্যা সমান থাকবে বাট ভর সংখ্যাগুলো ভিন্ন থাকবে, তারা হবে আইসোটপ। ক্লিয়ার? আচ্ছা, এখন এরপর যদি আমরা যাই, আরও কিছু ইনফরমেশন আছে, চলো আমি তোমাকে ওগুলো দেখাই দিয়ে আসো। কার্বনের আইসোটোপ দেখলাম, এরপরে তোমার হচ্ছে অক্সিজেনের আইসোটোপ হতে পারে। অক্সিজেনের আইসোটোপগুলো কীরকম এটাও চলো দেখাই দিই। অক্সিজেনের আইসোটোপ, অক্সিজেনের আইসোটোপ দেখো, আসো অক্সিজেনের আইসোটোপগুলো কীরকম হবে? অক্সিজেনের আইসোটোপ হবে তোমার কাছে এই যে দেখো, 8 অক্সিজেন 16 বা 8 17 অক্সিজেন, 8 18 অক্সিজেন, এগুলো কিন্তু অক্সিজেনের আইসোটোপ, এগুলো কিন্তু অক্সিজেনের আইসোটোপ। তারপর হতে পারে তোমার ক্লোরিনের আইসোটোপ, তারপর হতে পারে তোমার কাছে এখানে ক্লোরিনের, এগুলো ইম্পর্টেন্ট আর কি, এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট, যেগুলো উদাহরণ ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে আমি লিখে দিচ্ছি। ক্লোরিনের আইসোটোপগুলো কীরকম হয়ে থাকে? এটা হয়ে থাকে তোমার হচ্ছে যে 17 35 ক্লোরিন, অথবা 17 37 ক্লোরিন, এরকম হয়ে থাকে। 17 37 ক্লোরিন এরকম হয়ে থাকে। ঠিক আছে, এই বিষয়টা কি বোঝা গেছে? দেখো তো, এই বিষয়টা কি বোঝা গেছে? হ্যাঁ,
তারপর এরপরে যদি আমরা যাই একটু করে হাইড্রোজেনের আইসোটোপগুলো যদি একটু দেখার চেষ্টা করি, হাইড্রোজেনের আইসোটোপ এগুলো একটু ইম্পর্টেন্ট। হাইড্রোজেনের আইসোটোপটা একটু ইম্পর্টেন্ট। হাইড্রোজেনের আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ, আইসোটোপ এটা একটু বেশি ইম্পর্টেন্ট। হাইড্রোজেনের আইসোটোপ কি কি হতে পারে দেখাই দিয়ে আসো। হাইড্রোজেনের আইসোটোপ হতে পারে এই যে 1 হাইড্রোজেন, অথবা 1 2 হাইড্রোজেন, অথবা 1 3 হাইড্রোজেন। এই যে 1 হাইড্রোজেন দেখতেছো না, এটাকে বলা হয় কি জানো? এই যে 1 যে হাইড্রোজেন তুমি দেখতেছো, এটাকে বলা হয় তোমার হচ্ছে শুধু হাইড্রোজেন। শুধু হাইড্রোজেন এটাকে আমরা বলে থাকি, বা এটাকে প্রোটিয়ামও বলা হয়। বা এটাকে কি বলা হয়? প্রোটিয়াম। এটাকে শুধু 1 হাইড্রোজেনটাকে শুধু হাইড্রোজেনও বলি, বা এটাকে আমরা প্রোটিয়ামও বলে থাকি। তারপর এখানে যে 1 2 হাইড্রোজেন দেখতেছো, এটাকে ভারী হাইড্রোজেনও বলা হয়। ভারী হাইড্রোজেন, ভারী হাইড্রোজেন বলা হয়। বা এটাকে ডিউটেরিয়ামও বলা হয়। এটাকে কিন্তু ডিউটেরিয়ামও বলা হয়। ডিউটেরিয়াম, এটাকে কি বলা হয়? ডিউটেরিয়ামও বলা হয়ে থাকে। আর ডিউটেরিয়ামকে আমরা সংক্ষেপে কিন্তু ডি দিয়ে প্রকাশ করি। আর এখানে যে দেখতেছো এটাকে বলা হয় অতি ভারী হাইড্রোজেন। এটাকে বলা হয় অতি ভারী হাইড্রোজেন, অতি ভারী হাইড্রোজেন। বা এটাকে আসলে ট্রিটিয়াম বলা হয়। বা এটাকে কি বলা হয়? ট্রিটিয়াম, ট্রিটিয়াম বলা হয়। এটাকে কি বলা হয়? ট্রিটিয়াম বলা হয়। এটাকে ট্রিটিয়াম আমরা বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি? ট্রিটিয়াম বলে থাকি এটাকে আমরা। ওকে, এটাকে আমরা ট্রিটিয়ামও বলে থাকি। আচ্ছা, তাহলে এখানের মধ্যে একটু খেয়াল করে দেখো, এখানের মধ্যে আসলে হচ্ছে এটা কি? সবার কিন্তু এখানে পারমাণবিক সংখ্যাটা কিন্তু 1 করে করে, সবার পারমাণবিক সংখ্যা কিন্তু 1 করে করে। বাট এখানে ভর সংখ্যাটা দেখো চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু ভর সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। এখানে কাহিনী আছে দেখো। আমরা যে সাধারণ পানি খাই, সাধারণ পানির সংকেত কি? সাধারণ পানির সংকেত কিন্তু H2O। আর এখানে H যেটা আছে, এটা কিন্তু এটা প্রোটিয়াম। এখানে যে Hটা থাকে, এটা আসলে কি? প্রোটিয়াম। অর্থাৎ 1H2O। বাট আরেকটা আছে ভারী পানি। আরেকটা আছে কি? ভারী পানি। ভারী পানির সংকেত কোনটা? ভারী পানির সংকেত হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড, D2O। এই যে এটাকে কিন্তু ডি দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ D2 মানে কি? এই যে 1 2 হাইড্রোজেন ও, এটাকে কিন্তু বলে ডিউটেরিয়াম অক্সাইড। ভারী পানি বলতে আমরা সাধারণ পানি বলতে বুঝি H2O-কে, অর্থাৎ H2O-কে আমি চাইলে এভাবে লিখতে পারতাম। আর ভারী পানি বলা হয় D2O, অর্থাৎ ডিউটেরিয়াম অক্সাইডকে। ডিউটেরিয়ামটাকে চাইলে 1 2 হাইড্রোজেন এভাবেও লেখা যায়। আরেকটা আছে অতি ভারী পানি। তাহলে অতি ভারী পানি কোনটা হবে? এটা হবে ট্রিটিয়াম অক্সাইড, অর্থাৎ T2O। বা এটাকে এভাবেও লেখা যায় 1 3 H2O। বুঝছো? এটাকে কিন্তু এভাবে লেখা যায়। হ্যাঁ, ক্লিয়ার কিনা দেখো জিনিসটা, ক্লিয়ার কিনা দেখো। ট্রিটিয়াম অক্সাইড এভাবেও কিন্তু লেখা যায়। আশা করি সবাই জিনিসটা আমরা বুঝতে পারছি। তবে এটা অনেক ইম্পর্টেন্ট, এই তথ্যটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন আসে, তাই একটু দেখে রাখবা এটা একটু দেখে রাখবা। আচ্ছা, এরপরে যদি আমরা যাই আসলে যে আমাদের বর্তমানে আবিষ্কৃত এখন পর্যন্ত প্রোটন সংখ্যা কয়টা, তাহলে সেটা হচ্ছে 1300টা। তাহলে আবিষ্কৃত আইসোটোপ কয়টা? আবিষ্কৃত আইসোটোপ যদি দেখতে চাই, আবিষ্কৃত আইসোটোপ সংখ্যা হচ্ছে তোমার কাছে এখানে 1300টা। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা আছে 10 20 নিয়ন, 10 20 নিয়ন, আর হচ্ছে 10 22 নিয়ন। এরা আছে না, এরা হচ্ছে প্রথম আবিষ্কৃত আইসোটোপ। এটা কি জিনিস? এটা হইতেছে প্রথম আবিষ্কৃত, এরা দুইটা হচ্ছে প্রথম আবিষ্কৃত আইসোটোপ। এরা কি? এরা হচ্ছে তোমার প্রথম আবিষ্কৃত আইসোটোপ। তাহলে প্রথম আবিষ্কৃত আইসোটোপ কোনটা জিজ্ঞেস করলে তখন বলবো হচ্ছে এটা। এরা হচ্ছে তোমার প্রথম আবিষ্কৃত আইসোটোপ। ক্লিয়ার? এগুলো কি পারা যাবে? দেখো তো এগুলো, আশা করি তোমরা এগুলো পারবা। সব আইসোটোপ সম্পর্কে তাহলে এগুলো একটু পড়ে নিবা। আর তোমাদের এখানে জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি, এটা একটু তাহলে আমরা নিজে পড়বো। এই জিনিসটা আমরা একটু নিজে পড়ে নিব। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা আমরা একটু নিজে পড়ে নিব। সেটা হচ্ছে কি, চিকিৎসা বিজ্ঞানে আইসোটোপগুলো কীভাবে ব্যবহৃত হয়।
চিকিৎসা বিজ্ঞানে আইসোটোপগুলো কীভাবে ব্যবহৃত একটু নিজেরা আমরা একটু পড়ে নিব। আইসোটোপ নিয়ে কিন্তু আমাদের সব আলোচনা এখানে শেষ, ঠিক আছে? এগুলো আমরা নিজেরা পড়ে নিব। তাহলে আগামী ক্লাস থেকে আমরা আইসোটোন থেকে শুরু করব। আগামী ক্লাস হচ্ছে আমরা আইসোটোন থেকে শুরু করব। তাহলে আমি চলো 10টা মিনিট কিছু সিকিউ করাই দিয়ে আসো। 10টা মিনিট চলো আমরা কিছু সিকিউ করাই দিয়ে আসো, কেমন? 10টা মিনিট আমি কিছু সিকিউ করাই দিই, আমরা আইসোটোন থেকে আগামী ক্লাস আমরা শুরু করব, আইসোটোন থেকে, কেমন? ওকে, 10টা মিনিট চলো আমি তোমাকে কিছু সিকিউ করাই আসো। ওকে, দেখো আমাকে বলতেছে কি যে উদ্দীপকের বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত, এগুলো তোমরা পারবা। দেখো আমার কাছে এখানে কি দিচ্ছে, এটা হচ্ছে n = 1। কোনটা n = 1 বলো তো? এই যে আমার কাছে এখানে যেটা আছে, এটা যেটা আছে, এটা হচ্ছে n = 1। তাহলে এটা হচ্ছে n = 2, তাহলে এটা হচ্ছে n = 3। আমার ইলেকট্রনটা 3 থেকে তাহলে 1-এ জাম্প করতেছে। তাহলে এখানে যে বিকিরণটা তৈরি হবে সেই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এটা পারবা না তোমরা? দেখো তো আমি জাস্ট ধরাই দিই তোমাকে, দেখো। তাহলে এই সিকিউ তুমি কিভাবে করবা? এই সিকিউ তুমি লিখবা, এখানে চিত্র আঁকবা, আগে চিত্র আঁকবা। চিত্র থেকে দেখাবা যে ইলেকট্রনটা কোথায় কোথায় জাম্প করতেছে বলো তো? ইলেকট্রনটা হচ্ছে যে 3 নাম্বার থেকে 1 নাম্বারে জাম্প করতেছে। তাহলে এই ক্ষেত্রে আসলে আমাদের n হাই যেটা আছে সেটা হবে 3, আর n লো হবে তোমার কাছে এখানে 1। তাহলে n হাই আর n লো বসায়ে তুমি এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবা না? ল্যামডাটা কত বের করে ফেলতে পারবা না? ওই যে কোন সূত্র অ্যাপ্লাই করবা, 1/λ = রিডবার্গের ধ্রুবক, তারপরে 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার। এটা দিয়ে তুমি ইজিলি করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে এটা আমি আর করে দিচ্ছি না, এটা তোমার তাহলে এখানে বাড়ি কাজ থাকবে, এটা তাহলে তোমাদের বাড়ি কাজ থাকবে। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই, আসো। তারপর দেখো এখানে বলতেছে কি, এখানে বলতেছে আমাকে যে বি শক্তি স্তরে ইলেকট্রন আপতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, বলতেছে কি বি শক্তি স্তরে। এখন বি শক্তি স্তর বলতে কোনটা বুঝতেছে আমরা? দেখো একটা জিনিস, এই যে এ শক্তি স্তর হচ্ছে তোমার কাছে এটা প্রথম শক্তি স্তরটা, বি শক্তি স্তর হচ্ছে আমার দ্বিতীয় শক্তি স্তরটা। তাহলে বি শক্তি স্তর বলতে আমরা কোনটা বুঝতেছি? n = 2 বুঝতেছি। বি শক্তি স্তর মানে কি? বি শক্তি স্তর মানে হচ্ছে তোমার n = 2। তাহলে ইলেকট্রন আবর্তনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাকে বলতেছে যে কোন একটা ইলেকট্রন যদি বিশক্তি স্তরে আসে, কোন একটা ইলেকট্রন যদি কি হয় বিশক্তি স্তরে যদি আসে, তাহলে যে বর্ণালীটা তৈরি হবে সেই বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? ল্যামডা ম্যাক্স বুঝি। তাহলে ল্যামডা ম্যাক্সটা কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। কোয়েশ্চনটা বুঝতে পারছো? ল্যামডা ম্যাক্স এটা কত হবে এটা তোমাকে বের করতে বলছে। তাহলে মানে আরেকবার বলি, বলছে বি শক্তি স্তরে ইলেকট্রন আপতনের জন্য, তাহলে বি শক্তি স্তর মানে 2 নম্বর শক্তি স্তর, তাহলে 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আপতনের জন্য বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা ম্যাক্স সেটা তোমাকে বের করতে বলছে। এবার তুমি আমাকে একটু বলো তো এখানে যে ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত কি? সলিউশন দেখো, আমি যদি একটু ধরাই দিই তোমাকে, দেখো ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত কি বলো? ল্যামডা ম্যাক্স এটা হওয়ার শর্ত কি ছিল? n হাই, গুড, এই তো পারছো। n হাই = n লো প্লাস 1। আর বি শক্তি স্তরের জন্য আমার যে বি শক্তি স্তর আছে, এই বি শক্তি স্তরের জন্য অলরেডি দেওয়াই আছে n লো = 2। বিটা হচ্ছে কি বি শক্তি স্তরে আপতিত হচ্ছে। দেখো তুমি কিভাবে বুঝছো বি শক্তি স্তরটা যে নিম্ন? কারণ এখানে ইলেকট্রন আপতন ঘটতেছে, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আপতন ঘটে। তাহলে এখানে আমাদের n লোটা বলেই দিছে 2, তাহলে n হাই তুমি এখানে কত পাবা? 2 প্লাস 1, তাহলে n হাই হবে 3। তাহলে n হাইও তুমি জানো, n লো তুমি জানো, তাহলে তোমার ল্যামডা ম্যাক্স বের করার ঠেকায় কে তোমাকে? তাহলে তুমি ইজিলি ল্যামডা ম্যাক্সটা বের করে ফেলতে পারবা। তাহলে ল্যামডা ম্যাক্স বের করবা, এটাই তোমার কাছে কিন্তু এখানে বাড়ি কাজ থাকবে। এটা আমি করে দিচ্ছি না, এই সিকিউগুলো তোমরা প্রশ্নগুলো খাতায় তুলবা, খাতায় তোলার পরে এগুলো কিন্তু নোট করবা। আপতন মানে হচ্ছে যে উপর থেকে নিচে আসছে, না 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 না, আহরণ মানে হচ্ছে নিচ থেকে উপরে ওঠা, আহরণ করা, আহরণ মানে হচ্ছে নিচ থেকে উপরে ওঠা, আর আপতন মানে উপর থেকে নিচে পড়ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাকে বলতেছে এ ও সি শক্তি স্তরে শক্তির পার্থক্য এত হইলে নির্গত আলোক রশ্মি দৃশ্যমান হবে কিনা বিশ্লেষণ করো। ভাই এটাতে ইজি প্রবলেম আর হইতে পারে? বলছে কি দেখো, এ ও সি তাদের শক্তি স্তরের পার্থক্য দেওয়া আছে এত, তাহলে এটা হচ্ছে ডেল্টা ই দেওয়া আছে, ডেল্টা ই দেওয়া আছে।
বলতেছে যে বর্ণালীটা যাবে সেটা দৃশ্যমান হবে কিনা। তুমি কিভাবে চেক করবা? তুমি জানো ডেল্টা ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, জানো না? ওইখান থেকে ল্যামডা বের করে ফেলবা। ল্যামডা বের করে দেখবা যে এটা 380 ন্যানোমিটার, ল্যামডাটা 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাহলে দৃশ্যমান হবে, আর যদি না পড়ে তাহলে দৃশ্যমান হবে না। তাহলে আমাকে তুমি একটু করে বলো এই চ্যাপ্টার থেকে তাহলে যে সিকিউগুলো আসতেছে সবগুলো তোমার পড়ানোর মধ্য থেকে কিনা, আর সবগুলো ইজি কিনা বলো তো একটু করে। ক্লিয়ার? বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ ইজি। তাহলে এটা পারবা না? অবশ্যই পারবা। তাহলে এটাও তোমার কাছে আমি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। তাহলে চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছি কি আমাকে, যে আমাকে এখানে এক্স ও ওয়াই মোলের প্রতীকের প্রচলিত অর্থ বহন করে। আচ্ছা এক্স মোল যেটা আছে, এক্স মোল যেটা আছে সেটা তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, আর ওয়াই এর হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। তাহলে এক্সের যদি পারমাণবিক সংখ্যা 1 হয়ে থাকে আমাকে বলতে পারবা এক্সটা কি জিনিস। এক্স তোমার কাছে হাইড্রোজেন হবে না, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে এক্স কি জিনিস? এক্স হচ্ছে তোমার কাছে হাইড্রোজেন। তো কোশ্চেনে বলতেছে এক্স মোলের মানে হাইড্রোজেন মোলের, এক্স মোলের মানে কি হাইড্রোজেন মোলের এন শেল হতে কোথায় কোথায়, এন শেল হতে এল শেলে। তাহলে আমাকে বলে এন শেল থেকে এল শেলে। আচ্ছা এন শেলের জন্য ছোট হাতের এন কত হয় বলো তো একটু করে। এন শেলের জন্য ছোট হাতের এন কত হয় বলো তো। এন শেলের জন্য ছোট হাতের এন কত হয়? 4 হয়। গুড। তাহলে আর এল শেলের জন্য ছোট হাতের এন কত হয় বলো তো? 2 হয় না? তাহলে এইটা এন হাই হবে, এটা এন লো হবে। ইলেকট্রন স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। এন হাই জানো, এন লো জানো, রিডবার্গের ধ্রুবক জানো। তাহলে ল্যামডাটা বের করা তোমার জন্য কোনো ব্যাপার না, কারণ ল্যামডা তুমি বের করে ফেলবা। ওই কোন সূত্র থেকে বের করবা? 1/λ ইকুয়াল টু রিডবার্গের ধ্রুবক ইকুয়াল টু 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার। শেষ। এনে বের করে ফেলবা। তাহলে এটা তোমার কাছে এখানে বাড়ি কাজ থাকবে। গুড। তাহলে চলো নেক্সটে যাই। নেক্সট আমাকে বলতেছে এখানে যে একটা উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে ইলেকট্রন কোথায় কোথায় স্থানান্তর হচ্ছে খেয়াল করো। এখানে ইলেকট্রন কোথায় কোথায় স্থানান্তর হচ্ছে খেয়াল করো। বলতেছে উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ নির্ণয় করো। শোষিত শক্তি কেন বলছে? কারণ ইলেকট্রন দেখো 1 নাম্বার শক্তি স্তর থেকে 3 নাম্বারে জাম্প করতেছে, 3 নাম্বারে। তাহলে 1 থেকে যদি 3-এ যায় তাহলে শোষিত শক্তির পরিমাণ তোমাকে এখানে বের করতে বলছে। তাহলে তুমি শক্তির পরিমাণ কিভাবে বের করবা? কোনো কারণে তুমি যদি ল্যামডা বের করতে পারো তাহলে এখানে তুমি শক্তির পরিমাণটা ইজিলি বের করে ফেলতে পারবা। তাহলে তোমার কাজটা কি হবে জানো? যখন তুমি এখানে গ নাম্বার সলিউশন করবা তোমার কাজটা হবে, তোমার ইলেকট্রনটা কোথায় কোথায় যাচ্ছে। ইলেকট্রন কিন্তু আমার কাছে এখানে 1 থেকে 3-এ যাচ্ছে। তাহলে 1 থেকে 3-এ যাক, 3 থেকে 1-এ আসুক তোমার জন্য ম্যাটার না। তুমি এখানে এন লো ইকুয়াল টু 1 লিখে দিবা আর এন হাই ইকুয়াল টু 3 লিখে দিবা। 1 থেকে 3-এ আসুক, 3 থেকে 1-এ আসুক, সবাই এগুলোকে n1 n2 লিখে n1 n2 দিয়ে পেঁচাবা না। তুমি এন লো আর এন হাই লিখবা। 1 থেকে 3-এ আসুক, 3 থেকে 1-এ যাক। তাহলে এবার আমাকে তুমি একটু করে বলো এইখান থেকে তুমি কি ল্যামডাটা বের করে ফেলতে পারবা কিনা। এই জায়গা থেকে ল্যামডাটা বের করে ফেলতে পারবা কিনা? অবভিয়াসলি পারবা ল্যামডার ভ্যালুটা। আর ল্যামডা যদি একবার বের হয়ে যায় তাহলে শক্তি শোষণ বলো শক্তির বিকিরণ বলো মানে ডেল্টা ই, যেটা সূত্র আসলে এইচসি বাই ল্যামডা, যেটা সূত্র আসলে কত এইচসি বাই ল্যামডা, এটা বের করা তোমার হাতের মুঠো। তুমি জাস্ট এই ল্যামডাটাকে এখানে ইনপুট করে দিবা, এইচসির মান তুমি আগে থেকে জানো, তাহলে ডেল্টা ইটার মান তুমি এখানে পেয়ে যাবা। তাহলে ইজি অঙ্ক না? অনেক ইজি না বলো তো একটু করে। বাড়ি কাজ করবা। তারপরে কি বলছে? উদ্দীপকের ইলেকট্রনটির জন্য তৃতীয় কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য চতুর্থ কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম না বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে বলতেছে কি দেখো, উদ্দীপকের ইলেকট্রনটির জন্য তৃতীয় কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য চতুর্থ কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি না কম সেটা তোমার জিজ্ঞেস করছে। তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি না কম তোমার গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। মানে বলতেছে কি ইলেকট্রন তো 1 নাম্বার থেকে 3 নাম্বারে যাচ্ছে। এখন 1 থেকে যদি 3-এ না গিয়ে যদি 1 থেকে 4-এ যাইতো তাহলে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আগের তরঙ্গ দৈর্ঘ্যের বেশি হইতো না কম হইতো। মানে সিচুয়েশনটা এরকম, আমি যদি নেক্সট পৃষ্ঠা একটু করে বর্ণনা করি, সিচুয়েশনটা হচ্ছে এরকম। দেখো সলিউশন তোমাকে দেখাই দিই। ঘ
যে আমার আমরা গ নাম্বার থেকে কি পাইছি, গ নাম্বার থেকে পাইছি হচ্ছে আমাদের যে ইলেকট্রন যেটা আছে সেটা কিন্তু কোথায় কোথায় জাম্প করতেছে, 1 থেকে 3-এ জাম্প করতেছে। আর 1 থেকে 3-এ জাম্প করার সময় তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাইছো ধরো λ1। এখন তোমাকে বলতেছে সেই ইলেকট্রনটা যদি 1 থেকে 3-এ জাম্প না করে 1 থেকে যদি 4-এ জাম্প করে, যদি কোথায় জাম্প করে 1 থেকে যদি 4-এ জাম্প করে, 1 থেকে যদি কোথায় জাম্প করে 4-এ, তাহলে যে λ2টা পাবা সেই λ2 λ1 থেকে বড় হবে না ছোট হবে? এই দেখো কোশ্চেনটা পড়ে দেখো। উদ্দীপকের ইলেকট্রনটির জন্য যেটা প্রথম কক্ষপথে ছিল, তৃতীয় কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য চতুর্থ কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি না কম সেটা তোমাকে মন্তব্য করতে বলছে। তাহলে তুমি এই দুটো বের করবা এবং চেক করবা কে বড় কে ছোট। চেক করবা কি? চেক করবো হচ্ছে এখানে λ1 আর λ2-র মধ্যে, λ1 আর λ2-র মধ্যে কে বড় কে ছোট। এইটুকু তো চেক করার ক্ষমতা তোমার আছে, তাহলে এই অঙ্ক তুমি পারবা। তাহলে এই অঙ্ক তোমার কাছে এখানে বাড়ির কাজ থাকবে। ইজি না জিনিসগুলো ভাই? এগুলো একদম ইজি। আর কতক্ষণ আছে? 3 মিনিট আছে। আমরা 3 মিনিটে চলো। নেট কি প্রবলেম করতেছে? আচ্ছা, নেট প্রবলেম করতেছে হয়তো। নেট কি প্রবলেম করতেছে? নেট কি প্রবলেম করতেছে না? আমার কেন ফেসবুকে নেট প্রবলেম করতেছে আমি এটাই বুঝতেছি না। আমার নেট কেন ফেসবুকে প্রবলেম করতেছে? রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ। আচ্ছা, তাহলে আর কিছু করার নেই, আজকে তাহলে এতটুকুই থাকুক। আগামী ক্লাস হচ্ছে আমরা ওই যে তোমার কোত্থেকে স্টার্ট করবো বলো তো? আগামী ক্লাসে তোমার হচ্ছে আমরা ওই যে তোমার ওই আইসোটোন থেকে শুরু করব এবং আইসোটোন পড়বো। আর এরপর হচ্ছে সিকিউ সলভ করবো। এরপর আমরা নতুন একটা টপিক পড়বো, আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আর এর পরের দিন থেকে আমরা আমাদের যে আছে কোয়ান্টাম সংখ্যা আছে এবং একটা পরমাণু মডেল সম্পর্কে আমরা এর পরের ক্লাস থেকে পড়বো। কেমন? তা আমি আশা করতেছি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগছে, তোমরা অনেক এনজয় করছো, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি। তাহলে সবাই ভালো থাকবেন। কালকে দেখা হবে কি? হ্যাঁ, কালকে দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।